আপনাকে বললাম ফোন দিয়ে আমি নিচে রাখি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন একটু ঝটপট কমেন্ট করে জানান। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান যে কে কোথা থেকে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। অফ করে দেন। কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান কে কোথা থেকে যুক্ত হয়েছেন। কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান। জীবন লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামিদা লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শারমিন আক্তার লিখেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যা যা যুক্ত আছেন সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আজকের লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন। আমরা দেখতে চাই কোন জেলার মানুষ আজকে বেশি সবচেয়ে জয়েন করে আমাদের সাথে। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান যে কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন। কিশোরগঞ্জ থেকে স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিন্তু আজকের ক্লাসটা এই যে আপনাদের সামনে আমি শেয়ার করে দিচ্ছি। আপনারা যারা যুক্ত আছেন সবাই নিজের টাইমলাইনে শেয়ার করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, বিভিন্ন এডুকেশন গ্রুপে শেয়ার করবেন। আর আজকের ক্লাস সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু উপহার আছে, এবং সবাই শেয়ার করলে, সবাই যদি শেয়ার করেন আজকের ক্লাস যদি 1000 শেয়ার হয় ইনশাল্লাহ আমাদের এই পেজে আজকের ক্লাসের সম্পূর্ণ পিডিএফ আমরা ওপেন করে দিব। তো যারা যারা যুক্ত আছেন সবাই একটু ঝটপট শেয়ার করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন এবং বন্ধুদেরকে মেনশন করতে ভুলবেন না। আমাদের সাথে যুক্ত আছে শাহজাদপুর থেকে লিখেছে আসসালামু আলাইকুম। মেহেদি যুক্ত আছে লিখেছে আসসালামু আলাইকুম। রংপুর থেকে যুক্ত আছে, গাজীপুর থেকে যুক্ত আছে, নীলফামারী থেকে যুক্ত আছে আমরা দেখতে পাচ্ছি। তো যারা যারা যুক্ত আছেন সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। সিলেট থেকে যুক্ত আছি, 360 আউলিয়ার দেশ থেকে যুক্ত আছি, নরসিংদী থেকে যুক্ত আছি। সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করে দেন, বন্ধুদেরকে দ্রুত শেয়ার করে দেন। আমরা ইনশাল্লাহ শুরু করছি 1 মিনিটের মধ্যেই। আমার নাম রাশিদুল ইসলাম, আর আজকে আমি আলোচনা করব আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে। তো কাজী নজরুল ইসলামকে নিয়ে আজকে চমৎকার ভাবে আমরা নজরুল ইসলাম সম্পর্কে আমরা চমৎকার কিছু তথ্য শিখব। তো তার আগে সবাই একটু আমাকে বলেন যে আপনারা শেয়ার করেছেন কিনা। শেয়ার করে লিখবেন শেয়ার ডান, শেয়ার করে লিখবেন শেয়ার ডান। দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দেন, শেয়ার করে লিখবেন শেয়ার ডান। দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দেন, দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দেন। গোপালগঞ্জ থেকে যুক্ত আছি লিখেছে আসসালামু আলাইকুম। গাজীপুর থেকে যুক্ত আছি রাজ, এমডি রাজ। রাজশাহী থেকে যুক্ত আছি মেহেদি হাসান লিখেছে শেয়ার ডান, থ্যাংক ইউ। ফরিদপুর থেকে যুক্ত আছি, রংপুর থেকে যুক্ত আছি। সর্দি লাগছে নাকি স্যার? হ্যাঁ হালকা একটু লাগছে। টার্বো দেন, গরম লাগছে। সাতক্ষীরা থেকে যুক্ত আছি, কুষ্টিয়া থেকে যুক্ত আছি। সবাই একটু ঝটপট ক্লাসটা শেয়ার করে দেন, সবাই একটু ঝটপট ক্লাসটা শেয়ার করে দেন। কুমিল্লা থেকে আছি, আমার নিজ জেলা কুমিল্লা থেকে যুক্ত আছেন দেখে ভালো লাগছে। স্যার আপনি কোন জেলা? আমি আমি কুমিল্লা থেকে যুক্ত আছি, মানে কুমিল্লা জেলার, এখন ঢাকা থেকে যুক্ত আছি। আপনাদের সাথে ঢাকা থেকে যুক্ত আছি। আমি আপনাদের সব জেলার সবার। ওকে, আমরা আজকে আলোচনা করব কাজী নজরুল ইসলাম থেকে। কি থেকে আলোচনা করব? কাজী নজরুল ইসলাম থেকে আলোচনা করব।
এই অবস্থায় গিয়ে ওকে, কাজী নজরুল ইসলাম থেকে স্লাইড ঝামেলা করছেন তো। ওকে, কাজী নজরুল ইসলাম থেকে আমরা একটু আলোচনা করব। সবাই একটু আমাকে বলেন যে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম থেকে আমরা আলোচনা করব। সবাই একটু জটপট আমাকে বলেন যে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ কোনটি? একটা নিষিদ্ধ গ্রন্থের নাম বলেন, দ্রুত একটা নিষিদ্ধ গ্রন্থের নাম বলেন দেখি। সবাই একটু দ্রুত কাজী নজরুল ইসলামের একটা নিষিদ্ধ গ্রন্থের নাম বলেন দেখি। সবাই একটু দ্রুত কাজী নজরুল ইসলামের একটি নিষিদ্ধ গ্রন্থের নাম বলেন দেখি। ওকে, আমরা কাজী নজরুল ইসলাম থেকে একটু পরিচয়টা আমরা জেনে নিই। কাজী নজরুল ইসলামের আমরা জানি কাজী নজরুল ইসলামের জন্ম মৃত্যু সালটা আমাদের সবারই মুখস্থ, কম বেশি সবারই মুখস্থ। আমাদের কাজী নজরুল ইসলাম থেকে জন্ম মৃত্যু সাল আপনাদের খুব সচরাচর দেখেন আমরা পরীক্ষা আসতে। তারপরে কাজী নজরুল ইসলামের জন্ম এবং মৃত্যু সালটা, বাংলা যে সালটা আছে সেটা একটু জেনে নেবেন। শুধু কাজী নজরুলের না, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তাদের দুইজনেরই জন্মসাল এবং মৃত্যু সালটা এটা আপনি অবশ্যই জানেন বাংলা, বঙ্গাব্দ। কারণ আমরা জানি যে কাজী নজরুল ইসলাম 1899 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। এটা সহজ প্রশ্ন, কিন্তু কোন বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছেন এটা কিন্তু একটা জটিল প্রশ্ন। তাই রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের বেলায় অবশ্যই কোন বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছেন এই তথ্যটা অবশ্যই একটু জেনে নেবেন। ওকে, কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন কত সালে? কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালে। 1899 সালে। এই কাজী নজরুল ইসলামকে আমরা অনেকে অনেক নামে চিনি, দুখু মিয়া নামে চিনি, তেরাখেপা নামে চিনি, তিনি আমাদের জাতীয় কবি হিসাবে চিনি। ঠিক আছে, এখন একটু আসি আমাদের এই কাজী নজরুল থেকে। কাজী নজরুল ইসলাম, এই কাজী নজরুল ইসলামকে আমরা কি নামে চিনে থাকি? এই কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের কোথায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলা চুরালিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কত সালে? 25 মে 1899 সালে। 25 মে 1899 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার বঙ্গাব্দ কত সালে? তিনি 11ই জ্যৈষ্ঠ তিনি 1306 বঙ্গাব্দে তিনি মৃত্যুবরণ করেন। 1306 বঙ্গাব্দে তিনি জন্মগ্রহণ করেন। এই জন্মগ্রহণ আর মৃত্যু সালটা আপনার বাংলা একটু জেনে নেবেন অবশ্যই। শুধু কাজী নজরুল না, রবীন্দ্রনাথ ঠাকুরের বেলা আপনারা একটু জেনে রাখবেন, কারণ এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে। বাংলা সাল, ইংরেজিটা না, বাংলাটা একটু জেনে রাখবেন। ওকে, কাজী নজরুল ইসলামের উপাধি কি? কাজী নজরুল ইসলামের উপাধি সবাই একটু দেখি। কাজী নজরুল ইসলামের উপাধি, তিনি কি কবি বলেন তো? তার উপাধি কি? কাজী নজরুল ইসলামের উপাধি সবাই একটু বলেন তো। কাজী নজরুল ইসলামের উপাধি কি? কাজী নজরুল ইসলামের উপাধি সবাই একটু বলেন। কাজী নজরুল ইসলামের উপাধি কি? কাজী নজরুলকে আমরা কি হিসাবে চিনে থাকি? কি কবি নামে আমরা বলে থাকি? কাজী নজরুল ইসলামকে আমরা বলি বিদ্রোহী কবি। কি কবি বলি? বিদ্রোহী কবি। আচ্ছা, নজরুল কি শুধু বিদ্রোহী কবি ছিলেন? তিনি কি কখনো প্রেমের কবি ছিলেন না? আমরা আজকে নজরুলকে নতুন ভাবে চিনবো। কাজী নজরুল ইসলাম বিদ্রোহের কবি, তিনি একই সাথে তিনি প্রেমের কবি। নজরুলের জীবনে গুণে গুণে প্রেম আসছে 4 বার। কয়বার? গুণে গুণে 4 বার। প্রকাশ্যে প্রেম, এটা আমরা জানি, সবাই জানে। তার জীবনে প্রেম আসছে 4 বার। কয়বার? 4 বার। 2টাকে তিনি বিয়ে করতে পারছেন, আর 2টা তিনি বিয়ে করার পরে আসছে, এর জন্য বিয়ে করতে পারে নাই। তো আমরা দেখি নজরুল শুধু বিদ্রোহী কবি নয়, নজরুল হচ্ছে প্রেমের কবি। তিনি একই সাথে বিদ্রোহের গান যেমন গেয়েছেন, একই সাথে তিনি প্রেমের আহ্বানও দিয়েছেন। যেমন তিনি বিদ্রোহী কবিতায় বলেছেন যে বুলুকু দুলুকু গোলক বেদিয়া ক্ষুধার আসন আরো সুচ্ছে দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর বলবীর বল উন্নত মমশির। তাহলে যেমন বিদ্রোহের তিনি যেমন হুঙ্কার দিয়েছেন, একই সাথে এই কবিতায় তিনি বলছেন আমি চপল পিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুকন। তিনি বলছেন চপল পিয়ার ভালোবাসা। নজরুল কার ভালোবাসা? নজরুল চালাক মেয়ের ভালোবাসা, বোকাশোকা মেয়ের ভালোবাসা না। নজরুল বলছে আমি চপল পিয়ার ভালোবাসা, চালাক মেয়ের ভালোবাসা, যে গালে ধরে বলবে বুঝো নাই ব্যাপারটা, ওই রকম মেয়ের ভালোবাসা হতে চাইছেন। তিনি আবার বলছেন চপল পিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুকরণ। ছল করে দেখা অনুকরণ মানে কি? ছল করে দেখা অনুকরণ মানে হচ্ছে ওই যে দেখবেন ক্লাসের মধ্যে এরকম হয়, কলেজে বা স্কুলে হয়তো, যে পিছনের দিক থেকে এরকম করে তাকায় আছে, একজন একজনের দিকে তাকায় আছে, এটা হচ্ছে ছল করে দেখা। বা হুট করে একটু চোখে চোখ পড়ছে, আবার আপনি তাকাইছেন, আবার চোখ সরাই নিছে, এগুলোকে বলে ছল করে দেখা।
তো নজরুল চালাক মেয়ের, চপল মেয়ের ভালোবাসা হতে চাইছেন। তাহলে নজরুল একই সাথে বিদ্রোহের কবি, একই সাথে তিনি প্রেমের কবি। ঠিক আছে, তো দেখি আমরা নজরুল সম্পর্কে আজকে একটু জানবো। নজরুল কেমন কবি? নজরুল হচ্ছেন বিদ্রোহের কবি। আমরা বলছি নজরুল কেমন কবি? নজরুল হচ্ছে বিদ্রোহী কবি। কেমন কবি? বিদ্রোহী কবি। তিনি একই সাথে তিনি আবার প্রেমের কবি। নজরুলের নাম দেখেন, নজরুলের নাম আমরা যদি বলি নজরুলের নামকে, নজরুলকে কি নামে ডাকা হয়? আমরা বলবো সবাই নজরুলের উপাধি হচ্ছে বিদ্রোহী কবি। নজরুলের আমরা ছদ্মনাম বা নজরুলের আমরা ছদ্মনাম যদি প্রশ্ন করি, সবাই একটা উত্তর দিবেন। আচ্ছা বলেন তো নজরুলের ছদ্মনাম কি, দেখি কোন উত্তরটা দেন। সবাই একটু আমাকে, আমি প্রশ্ন করলাম নজরুলের ডাক নাম কি? ছদ্মনাম গেল, আমরা আসি ডাক নাম কি। সবাই একটু ডাক নামটা আমরা একটু জেনে নিই সবার থেকে। দেখি নজরুলের ডাক নাম কি, বলেন তো দেখি নজরুলের ডাক নাম কি ছিল। সবাই আমাকে একটু কমেন্ট করবেন নজরুলের ডাক নাম কি ছিল। আমি দেখবো নজরুলের ডাক নাম কি ছিল, আপনারা কি উত্তর করেন। শেয়ার ডান। হ্যাঁ, বিয়ে 2টা করছে ভাইয়া। প্রথম বিয়ে করছে আমাদের কুমিল্লায়, দ্বিতীয় বিয়ে করছে কই বলেন? দ্বিতীয় বিয়ে করছে কই? যার সাথে তিনি আমৃত্যু ছিলেন, মরার আগ পর্যন্ত ছিলেন। দ্বিতীয় বিয়ে করছে, এটাও কুমিল্লায়। তাহলে বুঝতে হবে কুমিল্লার নারী, চট্টগ্রামের গাড়ি আর ঢাকার বাড়ি, 3টাই ফার্স্ট ক্লাস। ঠিক আছে, আমি কিন্তু সেই কুমিল্লার। ওকে, একটু আসি। সবাই কমেন্ট করছেন দুখু মিয়া। নাম কি? দুখু মিয়া। নজরুলের ডাক নাম কি ছিল? নজরুলের ডাক নাম ছিল দুখু মিয়া। নাম কি? দুখু মিয়া। নজরুলের ডাক নাম কি? দুখু মিয়া। আমি জানতাম আপনারা এই প্রশ্নের উত্তরটা এটাই দিবেন। নজরুলের ডাক নাম কি? দুখু মিয়া, তাই তো? আচ্ছা দেখি এই দুখু মিয়া ছাড়া আর কি এক্সেপশনাল বলতে পারেন দেখি। দুখু মিয়া, দুখু মিয়া, এটা আমরা তো সবাই উত্তর করলাম। এটা ছাড়া আপনারা জবের স্টুডেন্ট না, আপনারা চাকরির পরীক্ষা দিচ্ছেন না, আপনারা দিন শেষে একটা ভালো চাকরি চাচ্ছেন, তারপরে আপনার প্রশ্নটা হতে হবে ব্যতিক্রম। কিরকম হতে হবে? ব্যতিক্রম। দেখি ব্যতিক্রম কে উত্তর দিচ্ছেন বলেন। সবাই লিখছেন দুখু মিয়া, দুখু মিয়া, দুখু মিয়া, দুখু মিয়া। কুমিল্লা। আচ্ছা দুখু মিয়া কুমিল্লা, ঠিক আছে ফাইন। দুখু মিয়া কুমিল্লা, দুখু মিয়া কুমিল্লা। দেখি তার আরো কিছু ডাকনাম ছিল। তিনি একটু ছোটবেলা থেকে একটু তেরা স্বভাবের ছিলেন, এর জন্য তাকে বলা হতো তেরা খেপা। কি ডাকা হইতো? তেরা খেপা। তেরা খেপা। নজরুলের আরেকটা ডাকনাম কি ছিল? তেরা খেপা। নজরুলের আরেকটা ডাকনাম কি ছিল? তেরা খেপা। তার আরেকটা ডাকনাম ছিল নজর আলী। নাম ছিল কি? নজর আলী। তার আরেক ডাকনাম ছিল নজর আলী। তাহলে নজরুলের ডাকনাম কি ছিল দেখেন। নজরুলের ডাকনাম ছিল দুখু মিয়া, যেটা আমরা সবাই জানি। পরীক্ষা এটা আসবে না, যেগুলো সবাই জানি সেগুলো আসে না, আসে একটু জটিল ব্যতিক্রম। নজরুলের আরেকটা ডাকনাম হচ্ছে তেরা খেপা। নজরুলের আরেকটা ডাকনাম হচ্ছে নজর আলী। নজরুল সাহেব সাহিত্য রচনায় তিনি একটা নাম ব্যবহার করতেন। নামটা কি বলেন তো দেখি। সাহিত্য রচনার ক্ষেত্রে তিনি একটা ছদ্মনাম ব্যবহার করতেন। তিনি সাহিত্যে তিনি একটা নাম ব্যবহার করতেন, সেই নামটা হচ্ছে নুরু। কি নাম? নুরু। তিনি নুরু নামেও সাহিত্য রচনা করতেন। কি নামে সাহিত্য রচনা করতেন? তিনি নুরু নামে সাহিত্য রচনা করতেন। কি নামে সাহিত্য রচনা করতেন? নুরু নামে সাহিত্য রচনা করতেন। অনেক সময় নুরু নামে সাহিত্য রচনা করতেন। অনেকে লিখছেন নজর আলী। হ্যাঁ, নজর আলী। দুখু মিয়া নজর আলী। তিনি ছদ্মনাম ধূমকেতু। হ্যাঁ ঠিক আছে, ছদ্মনাম ধূমকেতু। কহলল মিশ্র, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এখন তার বাবা মার থেকে পরীক্ষা খুব বেশি প্রশ্ন, চাকরি পরীক্ষা আসে না। তারপর জেনে রাখেন কাজী নজরুল ইসলামের বাবার নাম ছিল কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম ছিল জায়েদা খাতুন। জাহিদ খান না, জায়েদা খাতুন। লিখে রাখেন জায়েদা খাতুন। অনেক আবার জাহিদ খান মেরা দিবেন না, নজরুলের মায়ের নাম ছিল জায়েদা খাতুন। ওকে, নজরুলের বাবা মৃত্যুবরণ করে, নজরুল জন্মগ্রহণ করেছে 1899 সালে। তার বাবা তার 8 বছর বয়সে 1907 সালে নজরুলের 8 বছর বয়স যখন চলে 1907 সালে মৃত্যুবরণ করেন। তখন তিনি দারিদ্রতায় অনেক কষ্টে জীবনযাপন করেন। তিনি দারিদ্রতা নিবারণের জন্য রেঙ্গুনে চলে যান। কোথায় চলে যান? রেঙ্গুন কোথায়? বর্তমান মায়ানমারে চলে যান। তিনি সেখান থেকে অনেক কষ্টে দারিদ্রতায় তিনি বড় হয়েছেন। কিছুটা বড় হওয়ার পর তিনি চলে যান করাচিতে। কোথায়? করাচিতে। এই করাচিতে তিনি থাকাকালীন সময়ে তিনি যোগ দেন
সেনাবাহিনীতে যোগ দেন, তিনি লেটু গানের দলেও যোগ দেন। মূলত করাচি থেকেই তিনি সর্বপ্রথম সাহিত্য রচনা, তার সাহিত্য পরীক্ষা প্রশ্ন আসে, নজরুলের সাহিত্য রচনা শুরু হয় কোন স্থান থেকে? নজরুলের সাহিত্য রচনা হয়, নজরুলের সাহিত্য জীবন শুরু হয় করাচি থেকে। তিনি করাচিতে থাকাকালীন সময় তিনি কি করেন? তিনি লেটু গানের দলে তিনি জারি গান, পালা গান এগুলো রচনা করতেন। ক্লিয়ার? ওকে, তাহলে আসি নজরুল কোথায়, নজরুলের সাহিত্যে কি নাম ব্যবহার করতেন? নজরুল সাহিত্যে নুরু নামটি ব্যবহার করতেন। বাগাচি, নজর আলী, নুরু, ঠিক আছে, নুরু, বেঞ্চি। ওকে ফাইন, ওকে থ্যাংক ইউ। এখন আসি নজরুল, আমাদের এই নজরুল সাহেব সর্বপ্রথম জেলে যান কত সালে? আচ্ছা, পুরস্কার এখানে আসলে কেন? এখানে তো পুরস্কার আসবে না, পুরস্কারটা আমরা একটু পরে নিচ্ছি, ঠিক আছে, পুরস্কারটা একটু পরে নিচ্ছি। একটু আসি পুরস্কার না, পুরস্কারটা একটু আমরা পরে নিই, লিখি আমরা। আচ্ছা, এইদিকে আমি একটু লিখি। আচ্ছা, আমরা লিখি নজরুল সর্বপ্রথম জেলে যান কত সালে? নজরুল 1922 সালে সর্বপ্রথম জেলে যান, নজরুল সর্বপ্রথম জেলে যান কত সালে? 1922 সালে প্রথম জেলে যান, প্রথম কোথায় যান? জেলে যান। তিনি জেলে যান কত সালে? 1922 সালে। কত সালে? 1922 সালে। কিসের কারণে জেলে গেছিলেন? এটা পরীক্ষা একবার প্রশ্ন আসছে। নজরুল প্রথম জেলে যান কিসের কারণে? তিনি আনন্দময়ীর আগমনে গ্রন্থ লেখার কারণে প্রথম জেলে যান। কত সালে? আনন্দময়ীর আগমনী। তিনি কি লিখছেন? আনন্দময়ীর আগমনী। এটা পরীক্ষা আসে। যিনি কোন গ্রন্থ লেখার কারণে জেলে যান? লিখবেন আনন্দময়ীর আগমনী। এই আনন্দময়ীর আগমনী লেখার কারণে তিনি সর্বপ্রথম জেলে যান। তার জেল, এই গ্রন্থ লেখার কারণে তার জেল হয় 1 বছর। কতদিন? 1 বছর। 1 বছর তার জেল হয়। তিনি কি লিখছিল এই কাব্যগ্রন্থে, এই গ্রন্থে শ্রী আনন্দময়ীর আগমনী, এই গ্রন্থে তিনি কি লিখছিল যে যার কারণে জেল হইল? আসেন, তিনি গ্রন্থে লিখছে, তিনি এই গ্রন্থে তখন ব্রিটিশ শাসন আমলে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশ রানীর বিরুদ্ধে বলছে, ব্রিটিশ রানীর বিরুদ্ধে তিনি এরকম করে লিখছে যে আমি বিদ্রোহী ভিগু, ভগবান বুকে কেঁদেই পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। তিনি বলছে যে আমি বিদ্রোহী ভিগু, আমি কি করি? ভিগু সাহেবরা কি করে? ভিগু সাহেবের কাজ হচ্ছে দুইটা। সনাতন ধর্মে পৌরাণিক আমরা ইতিহাসে পাই, ভিগু সাহেবের কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে মানুষকে আশীর্বাদ করা, আর একটা হচ্ছে মানুষকে অভিশাপ দেয়া। তো আমাদের নজরুল সাহেব এই পৌরাণিক চরিত্র ব্যবহার করে বলছেন আমি বিদ্রোহী ভিগু, ভগবান বুকে কেঁদেই পদচিহ্ন, আমি খেয়ালে বিধির বক্ষ করিব ভিন্ন। তিনি বিদ্রোহী ভিগু হইতে চাইছে, এবং যে ভগবান বলতে বুঝাচ্ছে ইংরেজ রানীকে বুঝাচ্ছে। বলছে এই রানী যদি আমার কথা না শোনে তাহলে আমি কি করব? এই রানীর বুক আমি রানীর বুকে আমি লাথি মারবো। তাও যদি রানী আমার কথা না বুঝতে চায় আমি রানীর বুক টেনে ছিঁড়ে ফেলবো। তাহলে তিনি কত বড় বিদ্রোহী ভাষায় তিনি রচনা করেছিলেন এই আনন্দময়ীর আগমনী। তিনি আবার বলছে আমি বুলুক দুলুক গুলুক বেদিয়া ক্ষুদার আসন আরশে দিয়া উঠিয়াছি চির বিস্ময়, আমি বিশ্ববিদাত্রীর বলবীর বল উন্নত মমশীর। তাহলে বিদ্রোহী কবিতায় তিনি বলছে, তার বিদ্রোহীর সুর তিনি ফুটাই বলছে আমি প্রথম আসমান ভেদ করি, দ্বিতীয় আসমান ভেদ করি, তৃতীয় আসমান ভেদ করি, এরকম করে আমি সপ্ত আসমান ভেদ করি। যেখানে ক্ষুধার আরশ আছে সেই আরশকে আমি ভেদ করি, সে আরশকে ভেদ করা আমার চিন্তা চেতনা, আমার শির তার চেয়েও বেশি উন্নত। মূলত এখানে ক্ষুধার আরশ বুঝায় নাই, এখানে বোঝানো হচ্ছে কি? রূপক অর্থে বোঝানো হচ্ছে যে ইংরেজ রানী মানে প্রত্যেক পর্যায়ক্রমে সকল অফিসারদের মাথার থেকে আমার চিন্তা আরো বেশি। যদি তাও না হয় তাহলে আমি ইংরেজ যে রানী, সেই রানীর চেয়েও আমার চিন্তা আরো প্রখর। তাহলে এইরকম বিদ্রোহের ভাষায় যদি কথা বলে তাহলে নজরুলের জেল হবে কি হবে না? এখনকার যুগে তো গুমই হয়ে যেত, হারাই যেত। এগুলো বলতে পারতো সরকারের বিরুদ্ধে? জীবনও না। নজরুল লিখছে আমি বিদ্রোহী ভিগু, ভগবান বুকে কেঁদেই পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। তাহলে এই লাইন লেখার কারণে মূলত নজরুল সাহেবের 1 বছর জেল হয়। কতদিন জেল হয়? 1 বছর জেল হয়। নজরুল জেলে থাকা অবস্থায় তিনি অনশন করেন। বলছে আমাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে, আমি এই বিচার মানি না। তিনি অনশন করলেন। তিনি কতদিন অনশন করলেন? তিনি আমরণ অনশন করলেন। আমরণ অনশনের মধ্যে তিনি মোট অনশনে ছিলেন কতদিন? তিনি 39 দিন। তিনি 39 দিন অনশনে ছিলেন। তিনি কতদিন অনশনে ছিলেন? তিনি 39 দিন অনশনে ছিলেন। কতদিন? 39 দিন অনশনে ছিলেন। যখন তিনি আমরণ অনশনে বসলেন,
আমরণ অনশনে বসলেন, তখন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল তখন প্রথম লিখতেছে কেবল, নজরুল রাজনৈতিক ব্যক্তি, তখনও তিনি কবি হয়ে উঠেন নাই, কেবল লেখা শুরু করছেন। আর তৎকালীন সময় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সেলিব্রিটি হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে নজরুলকে, নজরুল অনশন করে মারা যাবে, মানে না খেয়ে মরে যাবো, আমাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হইলো কেন, এর জন্য অনশনে বসছে। তখন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর চিঠি পাঠাইছে, চিঠি পাঠায় বলছে, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। নজরুল তুমি অনশন ভেঙে দাও, বাংলা সাহিত্যে তোমার মতো উজ্জ্বল নক্ষত্রের দরকার আছে, নজরুল তুমি অনশন ভেঙে দাও। নজরুল অনশন ভাঙলো না। নজরুল কি করলো? অনশন ভাঙলো না। চিন্তা করেন, এখনকার সময় যদি ডক্টর ইউনূস যেমন আলোচিত বা প্রশংসিত, এরকম তৎকালীন সময় রবীন্দ্রনাথ ঠাকুর এরকম সেলিব্রিটি ছিল, আর আমার চেয়েও খারাপ অবস্থায় ছিল নজরুল। ঠিক আছে, তো এই সময় যদি ডক্টর ইউনূস যদি বলে যে রাশেদ তুমি অনশন ভেঙে দাও, আমি কি করব? অনশন ভেঙে দিব, তাই তো না? কিন্তু আমাদের নজরুল সাহেব অনশন ভাঙলেন না। তিনি বললেন, রবীন্দ্রনাথ বললেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। নজরুল তুমি অনশন ভেঙে দাও, বাঙালি সাহিত্যে তোমাকে দরকার আছে। কিন্তু নজরুল অনশন ভাঙলেন না। ভাঙলেন শেষ পর্যন্ত কার কথায়? শেষ পর্যন্ত তিনি অনশন ভাঙলেন বিরজা সুন্দরীর কথায়। কার কথায়? নজরুল অনশন ভাঙলেন কার কথায়? বলেন, নজরুল অনশন ভাঙলেন বিরজা সুন্দরীর কথায়। তাহলে বুঝতে হবে নজরুল আসলেই প্রেমের কবি, যেমন বিদ্রোহের কবি, তিনি একইভাবে প্রেমের কবি। তাহলে নজরুল অনশন ভাঙছে কার কথায়? বিরজা সুন্দরীর কথায়। কি কথায়? বিরজা সুন্দরীর কথায়। এখন একটু খেয়াল করেন, নজরুল এই যে অনশন ভাঙলেন, অনশন ভাঙা এই যে জেলে আছে না, এই জেলে থাকা অবস্থায়, তাতে 1 বছরের জেল হয়েছে, 1 বছরের জেল হয়েছে না, এই 1 বছর জেলে থাকা অবস্থায় তিনি আবারও এই জেলে বসে বসে আরেকটা লিখছে, প্রলয় শিখা। প্রলয় শিখা নামে তিনি, প্রলয় শিখা নামে আরো একটি রচনা করেন, আর একটি রচনা লিখেন। এই প্রলয় শিখা জেলে বৈশা থেকে আবারও এই ইংরেজদের বিরুদ্ধে লিখছে। লেখার কারণে তার এই 1 বছরের সাথে আরো 6 মাস জেল অ্যাড হয়, মানে জেল থেকে বেরই হইতে পারে নাই, তার মধ্যে আবারও লিখছে, জেলে বসে বসে লিখছে, লেখা তার আরো 6 মাস জেল হয়। তাহলে তার মোট জেল হওয়ার কথা ছিল কতদিন? 1 বছর 6 মাস। 1 বছর 6 মাস, কিন্তু তার এই 1 বছর 6 মাস জেল খাটতে হয় নাই। তৎকালীন সময়ে গান্ধীজির সুপারিশে, এই যে গান্ধীজির সুপারিশে নজরুল এই 6 মাস আর জেল খাটতে হয় নাই। নজরুলের কি হয় নাই? আর এই 6 মাস জেল খাটতে হয় নাই, এই 6 মাস বাতিল। তিনি জেল খেটেছিলেন কতদিন? জেল হয়েছে 1 বছর 6 মাস, কিন্তু জেল খাটছে মাত্র 1 বছর 365 দিন, মানে 1 বছর, 1 বছর জেল খেটেছেন। তাহলে নজরুল কোন কাব্যগ্রন্থ বা কোন, পরীক্ষা আসে আমাদের, কোন রচনার কারণে নজরুল জেল খেটেছিলেন? নজরুল জেল খেটেছিলেন, নজরুল জেল খেটেছিলেন আনন্দময়ীর আগমনী লেখার কারণে। আনন্দময়ীর আগমনী লেখার কারণে তিনি জেল খেটেছিলেন। পরীক্ষা প্রশ্ন আসে, নজরুল কতদিন অনশনে ছিলেন? নজরুল 39 দিন অনশনে ছিলেন। নজরুলকে রবীন্দ্রনাথ কি চিঠি পাঠাইছিল? গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। নজরুল কার কথায় অনশন ভাঙলেন? বিরজা সুন্দরীর কথায়, নজরুলের চাচি শাশুড়ির কথায়, তখনও বিয়ে করে নাই। ঠিক আছে, বিরজা সুন্দরীর কথায় তিনি অনশন ভাঙলেন। কার কথায় অনশন ভাঙলেন? বিরজা সুন্দরীর কথায় তিনি অনশন ভাঙলেন। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? ওকে, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমাদের এই নজরুল সাহেবের কিরকম সম্পর্ক ছিল আসি আমরা একটু। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমাদের নজরুল সাহেবের কিরকম সম্পর্ক ছিল আসি। পুরস্কার আমরা একটু আসতেছি পরে, পুরস্কারটা মুছে দিতে পারলে আরো ভালো হইতো। একটু খেয়াল করি, পুরস্কারটা আমরা একটু পরে লিখতেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমাদের নজরুলের সম্পর্ক কিরকম ছিল দেখেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমাদের নজরুল সাহেবের খুব ভালো সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল সাহেবকে, আমাদের এই নজরুল সাহেবকে, রবীন্দ্রনাথ নজরুলকে 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 উৎসর্গ করেন। নজরুলকে উৎসর্গ করেন, লিখবেন রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে উৎসর্গ করেন। কি উৎসর্গ করেন? লিখবেন বসন্ত নাটক। কি উৎসর্গ করে? বসন্ত। এই বসন্ত নাটকের রচয়িতা কে?
বসন্ত নাটকটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। উৎসর্গ করছে কাকে? আমাদের এই নজরুল ইসলামকে, কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। এই নজরুল ইসলামকে যখন এই বসন্ত নাটকটি উৎসর্গ করছে তখন আমাদের নজরুল সাহেব খুব খুশি, বলছে ও মাই গড, আমার মতো একজন মানুষে এত বড় সেলিব্রিটি এত বড় নাটক উৎসর্গ করছে। তখন নজরুল সাহেব বৈশা বৈশা টেবিলের মধ্যে বৈশা বৈশা তিনি লিখতেছিলেন, দোলন চাপা নামে একটি কাব্যগ্রন্থ লিখতেছে তার বউয়ের জন্য, ঠিক আছে, বউকে উৎসর্গ করবে, দ্বিতীয় ওয়াইফকে উৎসর্গ করছে আশালতা সেন গুপ্তকে। তো সেইখানে নজরুল এই চিঠি পাইছে বা এই উৎসর্গের বাণী পাইছে। বাণী পাওয়ার পর নজরুল তো খুব খুশি হইলেন, খুশি হয়ে ইনস্ট্যান্ট লেখা ফেললেন, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর টকবগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। তাহলে এই যে গানের এই যে বসন্ত নাটকটা যখন তিনি উৎসর্গ পাইছে, পাওয়ার পর তিনি কি লিখছে, তিনি দোলন চাপা কাব্যগ্রন্থের মধ্যে লিখা দিছে, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে। তাহলে এইটা কি লিখছে, এটা কই লিখছে, এটা নজরুল সাহেব বসন্ত নাটকের মধ্যে, বসন্ত নাটকটি পাওয়ার পর দোলন চাপা কাব্যগ্রন্থে লিখে দিছে। এখন একটু খেয়াল করেন, নজরুল সাহেব এখন রবীন্দ্রনাথকে কিছু দেওয়া উচিত না, নজরুল সাহেব ভুলা গেছে, আমাদের নজরুল সাহেব আর উৎসর্গ করার কথা মনে নাই। নজরুল কাকে কাকে কি উৎসর্গ করে একটু দেখি। নজরুল সাহেব পরবর্তীতে যদিও এই রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা লিখবো এভাবে, নজরুল পরবর্তীতে নজরুল রবীন্দ্রনাথকে, কাকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে, নজরুল রবীন্দ্রনাথকে উৎসর্গ করছে কি, নজরুল রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন সঞ্চিতা কাব্যগ্রন্থটি। কি কাব্যগ্রন্থ? সঞ্চিতা। মনে রাখবেন একটু সাইড নোট লিখে রাখেন, সাইডে একটু নোট লিখবেন। সঞ্চিতা কাব্যগ্রন্থটি, সঞ্চিতা গ্রন্থটি রচনা করছে কে? সঞ্চিতা গ্রন্থটি রচনা করছে নজরুল সাহেব। সঞ্চিতা গ্রন্থ কার লেখা? নজরুলের লেখা। সঞ্চিতা গ্রন্থটি কার লেখা? নজরুলের লেখা। তবে সঞ্চয়িতা কাব্যগ্রন্থটি লিখেছেন রবি ঠাকুর। সঞ্চয়িতা কাব্যগ্রন্থটি কার লেখা? রবি ঠাকুরের লেখা। সঞ্চয়িতা কাব্যগ্রন্থটি কার লেখা? রবি ঠাকুরের লেখা। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখছে? রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে সঞ্চয়িতা কাব্যগ্রন্থ। আর সঞ্চিতা কাব্যগ্রন্থ কে লিখছে? সঞ্চিতা কাব্যগ্রন্থ লিখছে আমাদের কাজী নজরুল ইসলাম। ক্লিয়ার? তাহলে নজরুল সাহেব রবীন্দ্রনাথকে উৎসর্গ করছে কি? সঞ্চিতা কাব্যগ্রন্থ। এই সঞ্চিতা কাব্যগ্রন্থ নজরুল রবীন্দ্রনাথকে উৎসর্গ করার কথা ছিল না। কেমনে গেছে একটু খেয়াল করেন। তৎকালীন শিক্ষামন্ত্রী নজরুল, দেখেন রুটির দোকানে কাজ করতে পারে কিন্তু নজরুলের চোখ ছিল বড় বড়, ঠিক আছে। নজরুল প্রেমের কবি, নজরুল কবি মানুষ ছিলেন, সাহিত্যিক মানুষ ছিলেন। নজরুল তৎকালীন শিক্ষামন্ত্রী হাবিবুল্লাহ বাহার, মানে শিক্ষামন্ত্রীর বোনকে প্রপোজাল পাঠাইছে, বলছে কি বলছে বলেন? বলছে, হে ফজিলতুন নেসা, তোমার প্রেমে আমি এই সঞ্চিতা কাব্যগ্রন্থটি উৎসর্গ করিলাম, তুমি আমার কাব্যগ্রন্থ গ্রহণ করো বা আমার উৎসর্গ গ্রহণ করো। তখন এই ফজিলতুন নেসা বলছে যে আপনার দুইটা বউ আছে, দুইটা বাচ্চা আছে, কাল্পনিক কথা, দুইটা বউ আছে, দুইটা বাচ্চা আছে, আপনি আমাকে কেন উৎসর্গ করবেন? তখন রিজেক্ট করছে। তখন নজরুল সাহেব দুঃখে কষ্টে ভাবলেন এই কাব্যগ্রন্থ কাকে দিবে? এই কাব্যগ্রন্থ পরবর্তীতে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে দিছে। কাকে দিছে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। তাহলে সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করার কথা ছিল? ফজিলতুন নেসাকে উৎসর্গ করার কথা ছিল। কিন্তু পরবর্তীতে তিনি এই উৎসর্গ করেন কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমাদের এই নজরুল সাহেব একটু খেয়াল করেন, আমাদের নজরুল একবার প্রেমে ব্যর্থ হয়ে কি থেমে যাবে? না, নজরুল সাহেব হচ্ছে প্রেমের কবি, ভালোবাসার কবি, কিন্তু আর থেমে যাওয়ার পাবলিক নন। তিনি কি করছে দেখেন, তিনি শামসুন নাহারকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থী শামসুন নাহার, তিনি শামসুন নাহারকে উৎসর্গ করেন। তিনি শামসুন নাহারকে উৎসর্গ করছে কি? পরবর্তীতে শামসুন নাহারকে উৎসর্গ করছে সিন্ধু হিন্দুল কাব্যগ্রন্থটি। সিন্ধু হিন্দুল কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন। কি কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন? সিন্ধু হিন্দুল কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন।
পরীক্ষা প্রশ্ন আসে, নজরুল সিন্ধু হিন্দু কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? শামসুন নাহারকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থী শামসুন নাহারকে লিখবেন, শামসুন নাহারকে। তিনি কাকে উৎসর্গ করেন? শামসুন নাহারকে। কাকে? শামসুন নাহারকে। শামসুন নাহারকে তিনি উৎসর্গ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থী শামসুন নাহারকে তিনি সিন্ধু হিন্দুল নামে কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন। পরীক্ষা প্রশ্ন আসে, সিন্ধু হিন্দুল কোন ধরনের কাব্যগ্রন্থ? বলেন তো, ভালোবাসার মানুষকে উৎসর্গ করলে কি বিরহের কাব্যগ্রন্থ দিবে? কি দিবে? রোমান্টিক কাব্যগ্রন্থ। তার মানে সিন্ধু হিন্দুল কোন ধরনের কাব্যগ্রন্থ? সিন্ধু হিন্দুল একটি রোমান্টিক কাব্যগ্রন্থ। কেমন কাব্যগ্রন্থ? রোমান্টিক কাব্যগ্রন্থ। তাহলে সিন্ধু হিন্দুল কোন ধরনের কাব্যগ্রন্থ? সিন্ধু হিন্দুল হচ্ছে একটি রোমান্টিক কাব্যগ্রন্থ। এরপর পরীক্ষা আসি, নজরুল অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? লিখেন, নজরুল অগ্নিবীণা। লিখবেন, সবাই লিখবেন, নজরুল অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? নজরুল অগ্নিবীণা। অগ্নিবীণা লিখবেন, অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কাকে উৎসর্গ করেন? নজরুল বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে। বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে কি উৎসর্গ করছে? অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন। তাহলে অগ্নিবীণা কাকে উৎসর্গ করছে? অগ্নিবীণা উৎসর্গ করছে বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে। বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে। চরিত্র ভালো ছিল না মনে হচ্ছে, এটা কোন ধরনের কথাবার্তা? চরিত্র ভালো হবে না মানে? নজরুল হচ্ছে কবি মানুষ, আমাদের জাতীয় কবি, কি বলেন এগুলা? লিখছেন বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেন। বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেন। তারপর লিখবেন, আশালতা সেন গুপ্তকে উৎসর্গ করেন তিনি দোলন চাপা কাব্যগ্রন্থটি। নজরুল দোলন চাপা। নজরুল কাকে? আশালতা সেন গুপ্ত। আশালতা সেন গুপ্ত তার দ্বিতীয় স্ত্রী আশালতা সেন গুপ্তকে উৎসর্গ করেন কি? আশালতা সেন গুপ্তকে উৎসর্গ করছে দোলন চাপা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন। এই দোলন চাপা কাব্যগ্রন্থটা কাকে উৎসর্গ করে? তার দ্বিতীয় স্ত্রী আশালতা সেন গুপ্তকে। তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল আশালতা সেন গুপ্ত। ভালোবেসে তিনি নাম দিয়েছিলেন দোলন, দুলি। আপনার নাম দেন কি? টিয়া পাখি, ময়না পাখি, বিউটি, সুইটি নাকি? এগুলা না। নজরুল ভালোবেসে নাম দিছে তার দ্বিতীয় ওয়াইফকে দোলন, দুলি। ঠিক আছে? তার প্রকৃত নাম ছিল আশালতা সেন গুপ্ত। নজরুল প্রথম বিয়ে করেন সৈয়দা খাতুনকে। কাকে বিয়ে করেন? প্রথম স্ত্রীর নাম, নজরুলের প্রথম স্ত্রীর নাম সৈয়দা খাতুন। তিনি ভালোবেসে নাম দিয়েছিলেন নার্গিস আনাম। আপনারা কি নাম দেন? নজরুল নাম দিছে ফুলের নাম, অ্যারাবিক একটা ফুলের নাম নার্গিস আনাম। নজরুলের প্রথম স্ত্রীর নাম ছিল সৈয়দা খাতুন। তিনি তার বন্ধুর ভাগ্নিরে প্রথম বিয়ে করেছিলেন, ভালোবেসে বিয়ে করেছিলেন আকবর আলী খানের ভাগ্নিকে। কুমিল্লার আকবর আলী খানের ভাগ্নিকে বিয়ে করেছিলেন। আকবর আলী খান ছিল নজরুল সাহেবের বন্ধু। তো প্রথম বিয়ে করে কি করছে? বাসরাতে বউ রেখা পালায় চলে আসছে। নজরুল কি করছে? প্রথম বিয়ে করছে সৈয়দা খাতুনকে, বিয়ে করে বাসরাতেই তিনি বউ রেখে তিনি কলকাতা চলে আসছে। পরবর্তীতে তিনি আবার কুমিল্লায় গেছে বউকে ফেরত আনতে, কিন্তু তখন যায় আর ফেরত আনে নাই, তখন যায় আরেকটা বিয়ে করে নিয়ে আসছে। কাকে? আমাদের এই আশালতা সেন গুপ্ত আমাদের ভাবিকে বিয়ে, আমাদের ভাবি না, আমাদের গ্রামে, আমাদের অঞ্চলের মেয়ে। নজরুল আমাদের এলাকার জামাই, নজরুল আমাদের দুলি ভাই হয়। ঠিক আছে? ওকে, আসি, সবাই একটু খেয়াল করেন। তাহলে নজরুল আমাদের পরীক্ষা প্রশ্ন আসে কি? আশালতা সেন গুপ্তকে। এই দোলন চাপা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করে? আশালতা সেন গুপ্তকে। কাকে উৎসর্গ করে? আশালতা সেন গুপ্তকে উৎসর্গ করে। আশালতা সেন গুপ্তকে উৎসর্গ করে। এরপর আমরা একটু লিখবো বিবিসি বাংলা বিভাগ কর্তৃক। সবাই একটু লিখবেন উপাধির এখানে লিখি, বিবিসি বাংলা বিভাগ কর্তৃক। বিবিসি বাংলা বিভাগ কর্তৃক বিবিসি বাংলা বিভাগ কর্তৃক একটা জরিপ হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকা। এই বিবিসি বাংলা বিভাগ কর্তৃক জরিপে সর্বকালের, জরিপটা হয়তো কত সালে? জরিপটা মূলত হয়তো 2004 সালে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের তালিকায় 2004 সালে জরিপটা হয়েছে। এই জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় আমাদের নজরুল সাহেব ছিলেন তৃতীয়। কত ছিলেন? তার অবস্থান ছিল তৃতীয়। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ছিল দ্বিতীয়। রবি ঠাকুর ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের তালিকায় দ্বিতীয় স্থানে। কত নাম্বার? 2 নাম্বার স্থানে। আমাদের নজরুল সাহেব ছিল কত নাম্বারে? 3 নাম্বার অবস্থানে ছিল। নজরুল কত নাম্বার অবস্থানে ছিল? তৃতীয়। আর প্রথম কে ছিল? জীবন পরীক্ষায় এবছর আসবে না, বা আগামী 5-6 বছর আসার পসিবিলিটি নাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় রবীন্দ্রনাথ ছিল দ্বিতীয়, আমাদের নজরুল সাহেব ছিল তৃতীয়। ঠিক আছে? জরিপটা হয় কত সালে? এটা বিবিসি বাংলা বিভাগ কর্তৃক 2004 সালে এই জরিপটা হয়। সবাই লিখছেন? সবার লেখা হয়েছে? সবাই লিখছেন? বিশের বাসী 1924 সালে নিষিদ্ধকৃত কাব্যগ্রন্থ। আসি, হ্যাঁ, নিষিদ্ধ গ্রন্থ 5টা নিষিদ্ধ গ্রন্থ আছে স্যার। তারপরও বলবেন তার চরিত্র ভালো। চরিত্র কি সমস্যা? চরিত্র কোন সমস্যা আছে? সে বিয়ে করছে 2টা, এটা খারাপ কি? সে বিয়ে করছে, ভালোবেসে বিয়ে করছে সনাতন ধর্মের মেয়েকে, হিন্দু ধর্মের। সে বিয়ের পরও হিন্দুই ছিল। নজরুল মুসলিম ছিল, নজরুলের ওয়াইফ ছিল হিন্দু। আপনারা বলেন সাম্যের কবি। আমাদের এই লালনকে আমরা কি বলি? লালনকে আমরা বলি যে মানব ধর্মের তিনি পূজা করতেন, মানব ধর্মের তিনি পূজারী ছিলেন। আমাদের নজরুল ছিলেন সাম্যের কবি, নজরুল ছিলেন মানবের কবি। মানবের মধ্যে মানবের মিল চাইতেন নজরুল। নজরুলের ছেলের দিকে তাকান। নজরুলের প্রথম ছেলের নাম কি? কে বলতে পারবেন? বলেন তো দেখি। নজরুলের প্রথম ছেলের নাম কি? নজরুলের 2টা ছেলে, প্রথম ছেলের নাম কি বলেন? নজরুলের প্রথম ছেলের নাম কি বলেন? প্রথম কে ছিল মানে? প্রথম কে ছিল? সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় কে ছিল প্রথম? এটা আপনি জানেন না? বাংলাদেশে জন্মগ্রহণ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি কে ছিল এটা আমার বইলা দেওয়া লাগবে ক্লাসে। এই নাম যদি এখন ক্লাসে নেই, পরে দেখা যাবে যে আমাকে কোন দিক দিয়ে অ্যারেস্ট করে ছেড়ে দিছে। এই নামই নেওয়া যাবে না এখন। ঠিক আছে, এখন বুঝে নেন কার নাম বলছি। বুলবুল না ভাই, বুলবুল না। বুলবুল নজরুলের ছেলে না, নজরুলের ছেলে না। নজরুল ভালোবেসে বিয়ে করছে সৈয়দা খাতুনকে প্রথম। সে পরবর্তীতে বিয়ে করছে, নজরুলের রিগু খুব হার্ড। তারা দেখেন, সে বিয়ে করছে ভালোবাসা, সে বাসরাতে বউ রেখে রাগ করে চলে আসছে। কেন চলে আসছে? মূলত নজরুলকে প্রপোজাল দেওয়া হয়েছিল যে বিয়ে বাড়িতে হয় না এরকম, মানুষজন আসে না, যে কার সাথে বিয়ে দিছে, আমগো রাজ পরিবারের মাইয়া কার সাথে বিয়ে দিছে, ও নজরুলের সাথে। নজরুল কি করে, খাওয়াবে কি, এরকম বলে না? বিয়ে এগুলো বলে, এখনো বলে। চাচিরা, খালারা, এই যে বিয়ে বাড়িতে আসে যারা, তারা বলে। তো রাজ পরিবারের মেয়ে বিয়ে দিছে কার সাথে, এগুলো তো প্রশ্ন হয়েছে। তো বলছে যে সমস্যা নাই, নজরুলের কিছু নাই তো কি হয়েছে, আমাদের তো আছে। আকবর আলী খানের কি কম আছে নাকি? একমাত্র ভাগ্নির বিয়ে, ভাগ্নির বাবা মা নাই, আকবর আলী খান নিজে রেখা পড়াইছে, সমস্যা না, আমাদের বাসায় ঘর জামাই থাকবে। তো নজরুলকে প্রপোজাল দেওয়া হয়েছিল ঘর জামাই থাকার কথা। নজরুল তো ঘর জামাই থাকবে না। নজরুল খুব মাইন্ড করছে এইগুলো, কটু কথা শুনে। নজরুল বৌরে নিয়ে বলছে যে তুমি আমাকে ভালোবাসি, এক কাপড়ে চলো, আমার সাথে চলে যাবে এখনই। কিন্তু সিনেমার ডায়লগের মতো আর জিনিসটা হইল না। নজরুলের সাথে আমাদের এই বাস্তববাদী নার্গিস, ঠিক আছে, সৈয়দা খাতুন আসলো না। পরবর্তীতে সে চলে আসছে। পরবর্তীতে তিনি বিয়ে করছে কাকে? এই নার্গিসের বান্ধবী বিয়ে বাড়িতে আসছিল। এর জন্য সুন্দরী মেয়ে, মানে আপুরা, আপনারা কখনো আপনার চেয়ে সুন্দর যে বান্ধবী আছে তাকে কখনো বিয়ে বাড়িতে দাওয়াত দিবেন না। দাওয়াত দিলে কি হবে? এই নজরুলের মতো হবে। ঠিক আছে? এই নজরুল যে প্রথম বিয়ে করছে নার্গিস আলমকে, ঠিক আছে, সৈয়দা খাতুনকে, এই বিয়েতে কিন্তু এই দোলন চাপা, মানে আমাদের এই দোলন, আমাদের যাই হোক, নজরুলের দ্বিতীয় বউ তিনি কিন্তু উপস্থিত ছিলেন। যাই হোক, বিষয়টা এটা না, বিষয়টা এটা হচ্ছে যে নজরুলের প্রথম সন্তানের নাম ছিল কৃষ্ণ মোহাম্মদ। নাম ছিল কি? কৃষ্ণ মোহাম্মদ। নজরুলের প্রথম ছেলের নাম ছিল কৃষ্ণ মোহাম্মদ। নজরুলের দ্বিতীয় ছেলের কৃষ্ণকে, এই কৃষ্ণ হচ্ছে সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের শ্রেষ্ঠ দেবতা,
শ্রেষ্ঠ দেবতার নাম হচ্ছে কৃষ্ণ। আর আমাদের মুসলিম ধর্মের শ্রেষ্ঠ নবী ও রাসূলের নাম কি? মোহাম্মদ। নজরুল মিলায়া নাম রাখছে কৃষ্ণ মোহাম্মদ। নজরুলের দ্বিতীয় ছেলের নাম কি? দ্বিতীয় ছেলের নাম হচ্ছে অরিন্দম খালেদ। অরিন্দম খালেদ। অরিন্দম খালেদ। এই অরিন্দম আপনারা ওই যে বিভীষণের প্রতি মেঘনাদ পড়ছেন না, মেঘনাদ বধ কাব্যে, তখন বলছে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে কেমনে আসিয়া পশিল লক্ষণে এই রক্ষপুরে। তাহলে এই অরিন্দম হচ্ছে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ বীর যোদ্ধা, নাম হচ্ছে অরিন্দম। আর এই খালেদ বিন ওয়ালিদ হচ্ছে আমাদের মুসলিম ধর্মের শ্রেষ্ঠ বীর যোদ্ধা। তাহলে নজরুল ছিল সাম্যের কবি, তিনি ছিলেন সাম্যের কবি। নজরুল ছিলেন ভালোবাসার কবি, নজরুল ছিলেন বিদ্রোহের কবি। ঠিক আছে, ওকে, আমরা আসি। নজরুলকে কি বললাম? বিবিসি বাংলা বিভাগ কর্তৃক নজরুল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় কততম? সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় নজরুল ছিলেন, হ্যাঁ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় নজরুল ছিলেন তৃতীয়। ভাই তৃতীয় ক্লাসটা ভাই ব্যান করো না ভাই, এই নাম টাম নিও না। নজরুল পড়াচ্ছি, নজরুলেই থাকো, অন্য কোনো নামে যাও না। এদিকে আসো। বুলবুল ডাকনাম ছিল, বুলবুল। নজরুলের জীবন আপনারা যে বলেন কবি সাহিত্যিকদেরকে নিয়ে এত কথা বলেন, আপনারা কবি সাহিত্যিকরা হচ্ছে উদার মনের মানুষ, তাদের মতো তো মানুষ হইতে পারবেন না। আপনারা বলেন যে নজরুল প্রেম করছে কেন? নজরুল তো ক্যারেক্টার ভালো না। তো নজরুলের ক্যারেক্টার ভালো না, কার ক্যারেক্টার ভালো? রবীন্দ্রনাথ ঠাকুরের। সে যেখানে গেছে ওখানে প্রেম করছে, ঠিক আছে, যেখানে গেছে সেখানে প্রেম করছে। এক ঘরে দুই বোন আছে, দুই বোনই তাকে ভালোবাসছে। রবীন্দ্রনাথ এত স্মার্ট ছিলেন, তো ভালোবাসলে কি করবে? তো রবীন্দ্রনাথ ঠাকুর তো তার বউ ছিল হচ্ছে তার বউয়ের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের বউয়ের নাম কি? ভবতারিণী দেবী, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের বউয়ের নাম কি? ভবতারিণী দেবী। সে ভালোবেসে নাম রাখছে মৃণালিনী দেবী। এখন কি করবে? তার গার্লফ্রেন্ডের নাম ছিল নলিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের গার্লফ্রেন্ডের নাম ছিল নলিনী। এখন মুখ দিয়ে বউরে গার্লফ্রেন্ডের নাম নলিনী ডাইকা ফেলে, এর জন্য গার্লফ্রেন্ডের নাম বউয়ের নাম মিলে নাম রাখছে মৃণালিনী। এটা কি হলো? যাই হোক, কিছু না তো, এগুলা কিছু না। আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের ট্র্যাজেডি জীবন আপনি জানেন না। একজন মানুষকে আগাগোড়া না জেনে মন্তব্য করা ঠিক না। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুলরা তারা মহামানব। তাদের জীবনে যে পরিমাণ কষ্ট, আঘাত, যন্ত্রণা ভোগ করেছেন, আপনারা জীবনে এগুলো যন্ত্রণা ভোগ করতে পারবেন না। একটু খেয়াল করেন, রবীন্দ্রনাথ ঠাকুর সে যে এত জমিদার ছিল, জমিদার থাইকা তিনি বিয়ে করতে পারে নাই, শান্তিতে একটা ভালো জায়গায় বিয়ে করতে পারে নাই। তাদের বিয়ে করতে হয়েছে সবসময় কাজের মেয়েদেরকে বিয়ে করতে হয়েছে। আর যে বোন ছিল, নজরুলের যে বোন ছিল, বোনদেরকে বিয়ে দিছে ঘর জামাই নিয়ে আসতে হয়েছে। বাইরে কোনো মানুষের সাথে আত্মীয়তা করতে পারে নাই। নজরুলের যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মেয়েরা ছিল, এই মেয়েদেরকে বিয়ে দিছে যে জায়গায়, সেই জায়গায় যৌতুক প্রথার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর খুব কষ্ট পাইছেন। বৃদ্ধ বয়সে খুব একাকিত্ব বোধ করছেন। ঠিক আছে, আমাদের নজরুল সাহেবের বেলায় আসেন না। নজরুল সাহেব কি করছে? তার ছেলে মারা গেছে, যে বুলবুলি, আপনারা যে নাম দিচ্ছেন বুলবুলি, এই বুলবুলি কই থেকে আসছে? বুলবুলি মূলত তার একটা কবিতা লাইন থেকে আসছে, ঘুমিয়ে আছে বুলবুলি। ঠিক আছে, এইখান থেকে আসছে বুলবুলি। কই থেকে আসছে? বুলবুলি আসছে এইখান থেকে। রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের ছেলে মারা গেছে এই নীলক্ষেতে, এই যে এই সামনে নীলক্ষেতে আসছে আমাদের নজরুল সাহেব। বলছে এই লাইব্রেরিতে গেছে, লাইব্রেরিতে যায় বলছে যে স্যার আমার লাইব্রেরিতে এসে বলছে ভাই আমার তো বই বিক্রি হয়েছে, একটু টাকা পয়সা দেন, আমার ছেলেটা মারা গেছে, আমি ছেলের কাফনের কাপড় কিনবো। সে একজন এত বড় বিখ্যাত কবি, তখন কিন্তু বিখ্যাত কবি। এক ছেলে মারা গেছে, ছেলের কি করবে? কাফনের কাপড় কিনবে। কাপড় কেনার টাকা নাই, লাইব্রেরিতে গেছে, সব মিলে লাইব্রেরিতে 60 টাকা না 80 টাকা তুলতে পারছে। এরপরে গেছে কার কাছে? প্রকাশনী, বিভিন্ন প্রকাশনীতে বই লিখছে না, প্রকাশনীতে গেছে, যে বলছে স্যার আমার ছেলেটা মারা গেছে, আমার ছেলেটার জন্য কাপড়ের কাপড় কিনতে হবে, বাঁশ কাপড়ের কাপড়, ঠিক আছে, এগুলো কিনতে হবে, একটু 600 টাকা লাগবে, টাকা দেন। তখন কেউ টাকা দেয় না, বা 200-100 বলে, বই বিক্রি হয় না, এই না সেই না, বংচং বলে টাকা দেয় না। শেষ পর্যন্ত কি করলো? নজরুলকে একজন টাকা দিতে রাজি হলো, বলল টাকা দিব, শর্ত একটা, এক্ষণ এখানে বসে একটা কবিতা লিখে দিয়ে যাইতে হবে। তখন নজরুল লিখছিল যে ঘুমিয়ে আছে শিশু বুলবুলি। এই বুলবুলি ওইখান থেকে আসছে। ঠিক আছে, মামলা খেলে সমস্যা কি? আর মামলা খেলে সমস্যা? রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর 10 বছর আগে বুড়া বয়সে তিনি লঞ্চে চলে গেছে আর্জেন্টিনা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। আপনারা এখান থেকে মিরপুর যাইতে গেলে বলেন যান না,
নজরুল সাহেব কি করছে, বৃদ্ধ বয়সে যখন মারা যাবে তার 10 বছর আগে এই বুড়া বয়সে এই লঞ্চে করে, তখন তো বিমান ছিল না, লঞ্চে চড়ে চলে গেছে আমাদের এই আর্জেন্টিনা, চলে গেছে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। তার গার্লফ্রেন্ডের নাম ছিল ভিক্টোরিয়া ওকাম্পো, মানে হচ্ছে মেয়ে বন্ধু, ঠিক আছে। গার্লফ্রেন্ড মানে হচ্ছে মেয়ে বন্ধু, আর বয়ফ্রেন্ড মানে হচ্ছে ছেলে বন্ধু। বয় মানে ছেলে, ফ্রেন্ড মানে বন্ধু। নেগেটিভ নেন কেন, পজিটিভলি আসেন। মৃত্যুর 10 বছর আগে চলে গেছে ভিক্টোরিয়া ওকাম্পোর সাথে দেখা করতে। 1 মাস লাগছে শিপে যাইতে, জাহাজে করে যাইতে। গেছে যা অসুস্থ হয়ে গেছে, বুড়া মানুষ না, অসুস্থ হয়ে গেছে। যা এই ভিক্টোরিয়া ওকাম্পোর বাসায় ছিল, 1 মাস অসুস্থ অবস্থায় পড়ে ছিল। এই অসুস্থ অবস্থায় বৈশা বৈশা কাব্যগ্রন্থ লিখছে, পূর্বী নামক কাব্যগ্রন্থ লিখছে। পরীক্ষা প্রশ্ন আসছে রবীন্দ্রনাথ ঠাকুর, আমার পরীক্ষা প্রশ্ন আসছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বী কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন। এই গার্লফ্রেন্ডের সাথে দেখা করে ওইখানে 1 মাস থাইকা এই পূর্বী কাব্যগ্রন্থ লেখা, এই পূর্বী কাব্যগ্রন্থ ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করে আসছেন। তাহলে কবিরা সবসময় মহাপুরুষ হয়, তাদেরকে আমাদের সাথে মিলিয়ে দেখবেন না, আমাদের মতো সাধারণ মানুষ না। নজরুল সাহেবকেও দেখেন, এই নজরুল সাহেব, এই কাজী নজরুলকে আপনারা গালি দিচ্ছেন, এত কিছু বলছেন। কাজী নজরুল যখন হিন্দু ধর্মের মেয়েকে বিয়ে করছে, ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করছে, তখন তো তাকে জবাই করতে আসছে হিন্দুরা। আবার মুসলিমরা কি করছে, বলছে কাফের, তাকে মারে ফেলো, এই করো সেই করো। তো এখন দেখেন ওয়াজ মাহফিল সব জায়গায় বলতেছে, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এখনো ঈদ আসলে আপনারা গান লাগান, গজল লাগান। ইসলামিক গজলের জনককে, ইসলামিক গানের জনক হচ্ছে আমাদের এই নজরুল সাহেব, আমাদের কাজী নজরুল ইসলাম। তিনি লিখছেন, দিন শেষের রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, আপন লোকে আজ বিলিয়ে দে আজ আসমানি তাগিদ। তাহলে এগুলো কই থেকে আসছে? এগুলা আমাদের নজরুল সাহেব লিখছে। নজরুল এক হাতে যেমন একাধারে তিনি আমাদের মুসলিম ধর্মের, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তিনি এক হাতে গজল লিখে গেছেন, এখনো গজলে তিনি শ্রেষ্ঠ। আবার একই সাথে তিনি আমাদের মা কালীকে নিয়ে, আমাদের না সনাতন ধর্মের মা কালীকে নিয়ে তিনি হাজারের উপর শ্যামা সঙ্গীত লিখছেন। তাহলে তিনি এখন মরার পরে মানুষ সবসময় ভালো হয়, মরার পরে নজরুল মুসলিম ধর্মের কাছে মানুষের কাছেও শ্রেষ্ঠ এবং হিন্দু ধর্মের মানুষের কাছেও তিনি শ্রেষ্ঠ। এখনো কালী পূজায় নজরুলের শ্যামা সঙ্গীত বাজানো হয়। এখনো রমজান আসলে আমরা নজরুলের ইসলামিক গজল শুনি। এই ইসলামিক গজলের জনককে লিখে রাখেন, নজরুল ইসলামিক গজলের জনক। ইসলামিক গজলের জনককে নজরুল ইসলাম। আচ্ছা, আমরা কি জানাচ্ছিলাম? আমরা ছিলাম বিবিসি বাংলা বিভাগ কর্তৃক নজরুল জরিপে কততম ক্লাসটি ছিল। ক্লাসটি ভালো লাগছিল। আল্লাহ জীবনে কোনো বেডির কোনো মহাপুরুষ কি হয়েছে ভাইয়া? ভাই আপনার কবি সাহিত্যিকদেরকে কবি সাহিত্যিকদের মতো থাকতে দেন। আমরা আমাদের সাথে মিলালে হবে, সাধারণ মানুষের সাথে মিলালে হবে, তা তো কবি। আপনি যদি এখন কৃষ্ণকে যদি আমাদের সাথে মিলান তাহলে হবে? আপনারা তো শ্রীকৃষ্ণ কীর্তন পড়াইছে আজকে প্রাইভেট ব্যাচে, তো শ্রীকৃষ্ণ কীর্তনের সাথে আমাদের তুলনা করলে হবে? হবে না। ওকে, এখন আসি আমাদের এই নজরুল সাহেব রণসঙ্গীত, বাংলা রণসঙ্গীতে যাওয়ার আগে আমরা একটু আসি আমাদের এই নজরুল সাহেবের রচনাকাল। নজরুল সাহেব সাহিত্যকর্ম রচনা করেন কবে? নজরুল সাহেব সাহিত্যকর্ম রচনা করেন বা সাহিত্যকর্ম রচনা করেন কোথা থেকে? করাচি থেকে শুরু করেন সাহিত্যকর্ম রচনা শুরু করেন কোথা থেকে? শুরু করেন করাচি থেকে। কোথা থেকে? করাচি থেকে। নজরুল কোথা থেকে সাহিত্যকর্ম শুরু করেন? করাচি থেকে। কোথা থেকে? করাচি থেকে। তিনি সেখানে লেটু গানের দলে যোগদান করেন এবং লেটু গানের দলে তিনি কি লিখতেন? পালা গান রচনা করতেন। সেখান থেকে মূলত আমাদের নজরুল সাহেবের সাহিত্যকর্মের রচনা শুরু। ঠিক আছে, ওকে। এরপর একটু আসি, নজরুল যে দৈনিক পত্রিকা সম্পাদক ছিলেন, নজরুল কোন পত্রিকা সম্পাদক ছিলেন তার আগে আমরা আসি নজরুলের রণসঙ্গীত। বাংলা রণসঙ্গীতের রচয়িতাকে? বাংলা রণসঙ্গীত কি ছিল? এই যে চল
বাংলা রণসঙ্গীত চল 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 এটা কোথায় প্রকাশিত হয়? বাংলা রণসঙ্গীত চল 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 এই রণসঙ্গীতটি বাংলা এই রণসঙ্গীতটি কোথায় প্রকাশিত হয় বলেন? বাংলা এই রণসঙ্গীতের রচয়িতাকে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। আর রণসঙ্গীতের জনয়িতাকে, রণসঙ্গীতের রচয়িতা হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম। রণসঙ্গীতের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। এই কাজী নজরুল ইসলামের এই রণসঙ্গীতটি প্রথম কোথায় প্রকাশিত হয়? লিখবেন রণসঙ্গীত প্রথম প্রকাশিত হয় ঢাকার শিখা পত্রিকায়। কি নামে প্রকাশিত হয়েছে? রণসঙ্গীতে প্রকাশিত হয় নতুনের গান নামে। নতুনের গান নামে ঢাকার শিখা পত্রিকায়। কোন পত্রিকায়? শিখা পত্রিকায় প্রকাশিত হয়। ঢাকার শিখা পত্রিকায় প্রকাশিত হয়। তাহলে রণসঙ্গীত প্রথম প্রকাশিত হয় কোথায়? রণসঙ্গীত প্রথম প্রকাশিত হয় নতুনের গান নামে ঢাকার শিখা পত্রিকায়। কোথায় প্রকাশিত হয়? নতুনের গান নামে ঢাকার শিখা পত্রিকায় প্রকাশিত হয়। রণসঙ্গীত কোথায় প্রকাশিত হয়? ধূমকেতু পত্রিকায় না ভাই, প্রথম প্রকাশিত হয় ঢাকার শিখা পত্রিকায়। রবীন্দ্রনাথের একদিন ক্লাস নেন, নিবনে কোনো সমস্যা নেই। ওকে, একটু আসি। নতুনের গান নামে ঢাকা শিক্ষা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। তাহলে কয় চরণ ছিল? 21 চরণ ছিল। এই রণসঙ্গীতটি কয় চরণের ছিল? 21 চরণ। প্রথম 21 চরণটি রণসঙ্গীত ছিল। যেমন চল চল চল, উদ্যোগ গগনে বাদে মাদল, এ হচ্ছে রণসঙ্গীত। ঠিক আছে, ওকে। এখন আমরা একটু আসি নজরুলের। লিখবেন নজরুলের প্রথম কোথায় প্রকাশিত হয়? প্রথম প্রকাশিত হয় নজরুলের এই শিক্ষা পত্রিকা প্রথম প্রকাশিত হয়। লিখবেন বাংলাদেশের রণসঙ্গীত গৃহীত হয়েছে। এরপর লিখবেন বাংলাদেশে এই রণসঙ্গীতটি গৃহীত হয়েছে। লিখবেন বাংলাদেশে এই রণসঙ্গীতটি সঙ্গীতটি গৃহীত হয়েছে সন্ধ্যা পত্রিকায়, সন্ধ্যা কাব্যগ্রন্থে। এই বাংলাদেশের এই রণসঙ্গীতটি পরবর্তীতে গৃহীত হয়েছে সন্ধ্যা কাব্যগ্রন্থে। বাংলাদেশের খেলা মনে না লিখেন। তাহলে দেখেন, একটু খেয়াল করেন, বাংলাদেশের এই রণসঙ্গীতটি কোথায় প্রকাশিত হয়? প্রথম প্রকাশিত হয়েছে শিক্ষা পত্রিকায়। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের সন্ধ্যা নামক একটি কাব্যগ্রন্থ আছে, সেই কাব্যগ্রন্থে এই রণসঙ্গীতটি গৃহীত হয় বা সংরক্ষণ করা হয়। সন্ধ্যা কাব্যগ্রন্থে গৃহীত হয়। ওকে, এরপর লিখবেন নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কি? নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম। আমরা একটু আসি প্রকাশিত প্রবন্ধের নাম। এখানে প্রবন্ধটা লিখবো। আচ্ছা, আমরা একটু এদিকে প্রবন্ধের নামটা লিখে নিই। নজরুলের প্রথম, সবাই একটু লিখবেন, নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম। লিখবেন প্রবন্ধ। নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থের নাম, লিখবেন তুর্কি মহিলার ঘুমটা খোলা বা তুর্কি নারীর ঘুমটা খোলা। পরীক্ষায় একটু খেয়াল করি, তুর্কি নারীর ঘুমটা খোলা এটা নিয়ে একটা কাহিনী আছে, মজার কাহিনী আছে। আমাদের জানি আধুনিক তুরস্কের জনককে, আপনারা তো সবাই জানেন। আধুনিক তুরস্কের জনককে বলেন? আধুনিক তুরস্কের জনক হচ্ছে কামাল আতুতাই। এই কামাল আতুতাই তিনি যখন তুরস্কের দায়িত্ব পেলেন, তখন তিনি আসলেন, আয়সা বললেন, লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আজকে আপনাদের সামনে আপনাদের ভাবিকে আমি উন্মোচন করতেছি। আপনাদের মানে আমরা তো জানি তুরস্ক একটা মুসলিম কান্ট্রি। তুরস্কতে কি হয়?
তুরস্কতে মেয়েরা ঘুমটা পরে থাকবে, পর্দা করে থাকবে, ঘরের বাইরে যেতে পারবে না, উন্নত শিক্ষা নিতে পারবে না, এরকম ছিল। কিন্তু আধুনিক তুরস্কের জনক আমাদের এই কামাল পাশা বা কামাল আতুতাই যখন ক্ষমতায় আসে, তখন এসে তার নিজের ওয়াইফকে এরকম করে ওয়েস্টার্ন পোশাক পরাইছে, এরকম হাফ প্যান্ট পরা আর কি, ওয়েস্টার্ন পোশাক পরাইছে, পরে বলছে লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা আজকে থেকে দেখেন যে এরকম আপনারা চাইলে এরকম ড্রেস পরতে পারবেন, আপনারা চাইলে উন্নত বিশ্বে পড়াশোনার জন্য যেতে পারবেন, আপনারা চাইলে ড্রাইভিং লাইসেন্স পাবেন, গাড়ি চালাইতে পারবেন রাস্তাঘাটে, আপনারা চাইলে রাস্তাঘাটে পর্দা ছাড়া চলাফেরা করতে পারবেন, আপনারা আজকে থেকে স্বাধীন, আপনারা উন্নত শিক্ষা নিতে পারবেন, উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবেন। তখনকার সময়ে আমাদের এই নজরুল সাহেব লিখলেন, তৎকালীন সময়ে এই কাহিনীর প্রেক্ষাপটে তিনি লিখলেন তুর্কি মহিলার ঘুমটা খোলা, তুর্কি মহিলার ঘুমটা খোলা নামে তিনি একটি প্রবন্ধ রচনা করলেন। নাম দিলেন কি? তুর্কি মহিলার ঘুমটা খোলা। তাহলে নজরুলের প্রথম প্রবন্ধের নাম কি? নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কি? লিখবেন নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম, প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম হচ্ছে তুর্কি মহিলার ঘুমটা খোলা। তুর্কি মহিলার ঘুমটা, এর জন্য আপনারা এই যে আইসক্রিম ড্রেস দেখতে পারেন, এত সুন্দর সুন্দর আইসক্রিম ড্রেস দেখতে পারেন এই তুরস্কের মানুষের, ঠিক আছে, এই কামাল পাশার জন্য। ওকে, এরপর আমরা একটু আসি নজরুলের নিষিদ্ধ গ্রন্থগুলো দেখব। লিখেন নজরুলের প্রথম নিষিদ্ধ গ্রন্থের নাম, নিষিদ্ধ আমরা একটু পরে আসি, নিষিদ্ধ গ্রন্থ আসবো আমরা। নজরুলের উপন্যাস, লিখেন সবাই একটু লিখেন নজরুলের উপন্যাস, হেডলাইন করেন নজরুলের উপন্যাস, লিখবেন নজরুলের উপন্যাস। নজরুলের উপন্যাস কয়টা বলেন তো দেখি? অনেকগুলো উপন্যাস লিখছে না? নজরুল তো কথা সাহিত্যিক না, নজরুল হচ্ছে যারা উপন্যাস লিখে তাদেরকে উপন্যাসিক বলে, ঠিক আছে। ওই খেপেছে পাগলা মায়ের দামাল ছেলে কামাল ভাই, না এটা একটা প্রবন্ধ। কামাল তুমি কামাল কিয়া ভাই। আপনি কি বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট? প্রিয়ন্তী ওই খেপেছে পাগলা মায়ের দামাল ছেলে কামাল ভাই, কামাল তুমি কামাল কিয়া ভাই। পড়ছি এগুলা আমাদের পাঠ্য ছিল, অনার্সে যারা বাংলা পড়ে তাদের এগুলো পড়া লাগে। ওকে, নজরুলের উপন্যাস কয়টা? নজরুলের উপন্যাস হচ্ছে 3টা। নজরুলের উপন্যাস কয়টা? 3টা। মনে রাখার টেকনিক অনেক কঠিন, ঠিক আছে, অনেক কঠিন, একটু খেয়াল করেন। মনে রাখার টেকনিক কি? অনেক কঠিন। নাম কি? জাস্ট মনে রাখবেন। কবুতর ডাকে কিভাবে? বাকবাকুম বাকবাকুম করে ডাকে। কবুতর ডাকে কিভাবে? বাকবাকুম করে ডাকে। কবুতর ডাকে কিভাবে? বাকবাকুম করে ডাকে। এটা মনে রাখতে পারলে আপনার নজরুলের উপন্যাস শেষ। খুব কঠিন না? খুব কঠিন না? ওকে, আমরা একটু আসি নজরুলের উপন্যাস। এই বাতে হচ্ছে বাদনহারা। বাতে কি বলেন তো? বাতে কি? বাতে হচ্ছে বাদনহারা। বাতে বাদনহারা, বাতে বাদনহারা, বাতে বাদনহারা। এই যে ম আছে না, এই মতে হচ্ছে মৃত্যু ক্ষুধা। মতে কি? মতে হচ্ছে মৃত্যু ক্ষুধা, মৃত্যু ক্ষুধা। তাহলে এই বাত হচ্ছে বাদনহারা, মতে মৃত্যু ক্ষুধা। কুতে কি? কুতে কি? এটা আপনারা কমেন্ট করেন। কুতে কি? আপনারা কমেন্ট করেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। কুতে কি বলেন? বাতে বাদনহারা, মতে হচ্ছে মৃত্যু ক্ষুধা। কুতে কি বলেন? কুতে কি? হ্যাঁ, বাংলা বিভাগ, গুড, ভেরি গুড। কুতে হচ্ছে কুহিলিকা, গুড। আচ্ছা, আমরা দেখেন কুহিলিকা বাদনহারা মৃত্যু ক্ষুধা, কুহিলিকা মৃত্যু ক্ষুধা বাদনহারা। এটা মনে রাখার টেকনিক হচ্ছে বাকুম, বাদনহারা কুহিলিকা মৃত্যু ক্ষুধা, বাদনহারা কুহিলিকা মৃত্যু ক্ষুধা, বাদনহারা কুহিলিকা মৃত্যু ক্ষুধা, কুহেলিকা, বাদনহারা কুহিলিকা মৃত্যু ক্ষুধা, বাদনহারা কুহিলিকা মৃত্যু ক্ষুধা, বাদনহারা কুহিলিকা মৃত্যু ক্ষুধা, বাদনহারা কুহিলিকা মৃত্যু ক্ষুধা। এগুলো কি? এগুলো হচ্ছে তার রচিত উপন্যাস। এগুলো কি? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস। এরপর আমরা একটু মনে রাখবো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো আমরা চমৎকার একটা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি। এই কাব্যগ্রন্থগুলোর নাম যদি আপনি মনে রাখেন, আশা করি আপনার চাকরি পরীক্ষা হোক কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বাংলাদেশে আপনার এই টেকনিকের বাইরে আর কোনো প্রশ্ন আসা পসিবিলিটি নাই। মানে
বাংলা সাহিত্যে যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নিচে কোনটি কাব্যগ্রন্থ কোনটি কাব্যগ্রন্থ নয়, তার মানে এখান থেকে ছাড়া আর বাহির থেকে প্রশ্ন আসার পসিবিলিটি নাই। সবাই একটু খেয়াল করেন, মনে রাখবেন কিভাবে। নজরুল কিরকম মানুষ? নজরুল একজন সাম্যবাদী মানুষ। কেমন মানুষ? সাম্যবাদী মানুষ। তিনি একদিন সন্ধ্যাবেলা গিয়েছেন কোথায়? ছায়ানটে। আপনারা জানেন ঢাকার ছায়ানট বা ধানমন্ডি 32-এ যে ছায়ানট আছে, সে ছায়ানটে কি হয়? সেখানে নাট্য সংগঠন, সেখানে নাটক, নাচ গান হয়, নাচ গান শেখানো হয়, ঠিক আছে? তো দেখেন, নজরুল সাম্যবাদী মানুষ, তিনি একদিন সন্ধ্যাবেলায় গিয়েছেন ছায়ানটে। সেখানে গিয়ে প্রথমে বাজাইছে বীণা। কি বাজাইছে? বীণা। তারপর বাজাইছে বাঁশি। তারপর গাইছে গান। কি গাইছে? গান গাইছে। তো সেই গান শুনে তৎকালীন সময়ের দুইজন বিখ্যাত নায়িকা, একজনের নাম হচ্ছে সঞ্চিতা আর একজনের নাম হচ্ছে দোলন চাপা, দুইজন নায়িকা বললো, ও মাই গড, এত সুন্দর নজরুল গান গায় আর এত সুন্দর তার চুল, নজরুলকে আজকে প্রপোজাল পাঠাইতে হবে। তাহলে প্রপোজাল পাঠাবে। কনসার্ট শেষ হইতে হইতে রাত বেজে গেছে 12টা। ধানমন্ডি 32 আর ফুলের দোকান খোলা নাই। কি করবে? ঝোপঝাড় থেকে দুই নায়িকা দুইটা ফুল নিয়ে আসছে। একজন নিয়ে আসছে রাঙা জবা, আরেকজন নিয়ে আসছে ঝিঙে ফুল। একজন নিয়ে আসছে ঝিঙে ফুল, আরেকজন নিয়ে আসছে রাঙা জবা। দুইজন দুইটা ফুল নিয়ে আসছে। ফুলে না নজরুলকে প্রপোজাল পাঠাইলো, নজরুল তোমার গানে আমি মুগ্ধ হয়েছি, তুমি আমার এই নিবেদন গ্রহণ করো। তো নজরুল হচ্ছে রুটির দোকানে কাজ করা মানুষ। সে যদি দুইজন বিখ্যাত নায়িকার মতো, মনে করেন এখনকার এই যে হোটেলে, নিচে হোটেলে একজন রুটির দোকানে কাজ করে, সে একটু টুকটাক ভালো গান গায়, তাকে পরিমণি আইসা ফুল দেওয়া যদি বলে, হে নজরুল, মানে হে রুটির দোকানদার, তোমাকে আমি ভালোবেসে ফুল দিলাম, তাহলে কি হবে অবস্থা বলেন? চিন্তা করেন তো দেখি। তো এখন এই নজরুলের মনে এরকম হয়েছে। নজরুলকে সঞ্চিতা এবং দোলন চাপা তারা দুইজন দুইটা ফুল দিলেন। একজন দিলেন রাঙা জবা আর একজন দিলেন ঝিঙে ফুল। দুইজন দুইটা ফুল দিয়ে যখন নিবেদন করলেন, নজরুলের মনে 4 ধরনের সিনড্রোম দেখা দিল। কয় ধরনের? 4 ধরনের সিনড্রোম দেখা দিল। সিনড্রোম গুলা কি একটু দেখি। নজরুলের মনে ঝড় শুরু হলো। কি শুরু হলো? ঝড় শুরু হলো। কেমন ঝড়? প্রলয় শিখার মতো ঝড়, সাধারণ কোনো ঝড় নয়, প্রলয় শিখার মতো ঝড় শুরু হইলো। নজরুলের মনে সাগরে ঢেউ শুরু হইলো। সাগর মানে হচ্ছে সিন্ধু, আর হিন্দুর মানে হচ্ছে ঢেউ। নজরুলের মনে সাগরের ঢেউ শুরু হইলো। নজরুলের মনে পূবের হাওয়া বইতে লাগলো। তাহলে নজরুল এই ফুল পাওয়ার পর তার মনে কয়টা সিনড্রোম দেখা দিছে? 4টা সিনড্রোম দেখা দিছে। কি কি? প্রলয় শিখা, ঝড়, সিন্ধু হিন্দুল এবং পূবের হাওয়া, 4টা সিনড্রোম দেখা দিছে। নজরুল মিটি মিটি হাসতে হাসতে তখন বাড়ি যাচ্ছিল। বাড়ি যাবে কিভাবে? নজরুলের রাত 12টা বেজে গেছে। তখন দেখেন নতুন চাঁদের আলো দেখে তিনি বাড়ি যাচ্ছে। কিসের আলো দেখে বাড়ি যাচ্ছে? নতুন চাঁদের আলো দেখে তিনি বাড়ি যাচ্ছে। নতুন চাঁদের আলো দেখে তিনি বাড়ি যাচ্ছে। এই যে নতুন চাঁদের আলোয় ডাকাত দলের ডাকাতি করতে সুবিধা, কারণ আমরা জানি নতুন চাঁদ যখন থাকে তখন অল্প আলো থাকে, চিকন চাঁদ থাকে। তাই এই ডাকাত দল ধরলো। ডাকাত দলের নাম হচ্ছে সর্বহারা চক্রবাত। এই দুইটা ডাকাত দল তাকে ধরছে। ধরার পর বলছে, হে নজরুল, কি আছে বাইর কর তোর কাছে। নজরুল বলতেছে, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত বলে চিল্লাফাল্লা শুরু করছে। ডাকাত তো ভাবছে, ওরে বাবারে, নজরুল কনসার্ট করে আসছে, মনে মেলা টাকা পাইছে, নজরুল এর জন্য চিল্লাফাল্লা করতেছে, ওরে বান। নজরুল বলছে, নজরুলের দ্রুত বাঁধো। বাঁধবে কি দিয়ে? শিকল দিয়ে। শিকলের আরেক নাম হচ্ছে জিনজির। শিকলের আরেক নাম কি? জিনজির। এই জিনজির দিয়ে নজরুলকে বাইদা ফেলছে। বাইদা পকেট চেক করে দেখে তার পকেটে 2 টাকাও নাই। পকেট চেক করে দেখে 2টা ফুল পাইছে। বলছে, এই তোমার কাছে কই নজরুল? কিছু তো পাইলাম না, কি আছে তোমার কাছে বলো। বলছে, আমার কাছে মহামূল্যবান জিনিস আছে। বলছে, এগুলো বাইর করে দেখাও। সে ফুল বাইর করে দেখাইছে। ডাকাত দল তো খেপে গেছে। বলছে, এগুলো তোর মহামূল্যবান জিনিস? বলছে, হ্যাঁ, এগুলোই আমার মূল্যবান জিনিস। তখন ডাকাত দল খেপা গিয়া এই ফণিমনসা গাছের ডাল দিয়ে নজরুলকে ইচ্ছা মতো পিটাইছে। পিটানোর পর নজরুল চিৎকার দিছে, হে আল্লাহ, আমাকে উঠায় নাও। এই চিৎকার শুনতে পাইছে দীনবন্ধু চিত্তরঞ্জন দাস। এই চিত্তরঞ্জন দাস এসে নজরুলকে উদ্ধার করে। পরবর্তীতে চিত্তনামা কাব্যগ্রন্থ লিখে নজরুল এই চিত্তরঞ্জন দাসের ওয়াইফকে উৎসর্গ করে। আর বাড়ি আসছে নজরুল, এত বড় একটা বিপদ থেকে বাইচা গেছে। তাহলে বিপদ থেকে বাড়ি আসলে কি হবে? এত বড় বিপদ থেকে বাড়ি আসলে আমরা কি করি? ডাকাত দল ধরলে বাড়ি আসলে আমরা কি করি? মিলাদ পড়াবো, একটু মিলাদ পড়া মসজিদে তবারুদ দেবো, তাই তো, জিলাপি দিব, তাই না? নজরুলের তো টাকা নাই, জিলাপি দিবে কই থেকে? নজরুল কি করছে? বাসায় এসা কলমার খাতা দিয়ে তিনি লিখলেন। কলমার খাতায় তিনি লিখে ফেললেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মজীবনীমূলক একটি কাব্যগ্রন্থ। নাম দিলেন মরু ভাস্কর। নাম দিলেন কি? মরু ভাস্কর। আমরা একটু আসি।
স্যার তো ভালো গল্প বলতে পারেন। হ্যাঁ, গল্প বানাতে হয়। একটু খেয়াল করেন নজরুল কিরকম মানুষ। নজরুল হচ্ছে সাম্যবাদী মানুষ। তিনি একদিন সন্ধ্যায় কোথায় গেছে? ছায়ানটে গেছে। কই গেছে? ছায়ানটে গেছে। সেখানে গিয়ে প্রথমে কি বাজাইছে? বীণা বাজাইছে। তারপর কি বাজাইছে? বাঁশি বাজাইছে। তারপর কি করছে? গান গাইছে। সেই গান শুনতে পাইছে তৎকালীন সময়ের দুইজন বিখ্যাত নায়িকা, একজনের নাম সঞ্চিতা, আরেকজনের নাম দোলন চাপা। দুইজন তাকে ইনস্ট্যান্ট প্রপোজাল পাঠাইছে কি দিয়ে? জিগে ফুল আর রাঙা জবা দিয়ে। সেই ফুল পেয়ে নজরুলের মনে 4টা সিমটম দেখা দিছে। সেই সিমটম গুলা কি? ঝড়। কেমন ঝড়? প্রলয় শিখার মতো ঝড়। সেই ঝড় আর কি কি সিমটম? মনের মধ্যে সাগরের ঢেউ শুরু হয়েছে, সিন্ধু হিন্দুল। আর কি হয়েছে? মনের মধ্যে পূবের হাওয়া বইতে লাগলো। নজরুল বাড়ি যাচ্ছে, কিসের আলো দেখে? নতুন চাঁদের আলো দেখে। তখন তাকে ডাকাত দল ধরছে, সর্বহারা চক্রবাক ডাকাত দল ধরছে। দোলা কি দিয়ে বাঁধছে? বাঁধছে জিঞ্জির দিয়ে। পিটাইছে কি দিয়ে? ফণিমনসা গাছের ডাল দিয়ে। উদ্ধার করছে কে? দীনবন্ধু চিত্তরঞ্জন দাস। ফাইনালি সে বাসায় গিয়ে কি লিখছে? মরু ভাস্কর লিখছে। এখানে মনে রাখবেন, বীণা থেকে হচ্ছে অগ্নিবীণা, আর বাঁশি থেকে হচ্ছে বিষের বাঁশি, গান থেকে হচ্ছে ভাঙার গান। সবাই গায়ে ভালোবাসার গান, নজরুল গাইছে বিচ্ছেদের গান, ভাঙার গান। ঠিক আছে, আশা করি এই বানানোর টেকনিকটা দিয়ে বা গল্পটি দিয়ে, এটা সম্পূর্ণ একটা কাল্পনিক গল্প ছিল, এই গল্পটা থেকে আপনি মনে রাখতে পারবেন সাম্যবাদী নজরুলের একটি কাব্যগ্রন্থের নাম, সন্ধ্যা কাব্যগ্রন্থের নাম, ছায়ানট কাব্যগ্রন্থের নাম, অগ্নিবীণা কাব্যগ্রন্থের নাম, বিষের বাসী কাব্যগ্রন্থের নাম, ভাঙার গান কাব্যগ্রন্থের নাম, সঞ্চিতা, দোলন চাপা, ঝিঙে ফুল, রাঙা জবা, প্রলয় শিখা, ঝড়, সিন্ধু হিন্দুল, পূবের হাওয়া, নতুন চাঁদ, সর্বহারা, চক্রবাক, জিঞ্জির, ফণিমনসা, চিত্তনামা, মনুভাস্কর, এই সবগুলো হচ্ছে নজরুলের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম। চিত্তরঞ্জন দাসের বউকে কেন? আরে ভাই, সব জায়গায় নেগেটিভ খোঁজো কেন ভাই? চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দাস নজরুলের পিতার মতো করে সম্মান করতেন, পিতা বলে সম্বোধন করতেন, বাপ ডাকতেন। ঠিক আছে, সব জায়গায় খালি নেগেটিভিটি খুঁজে। চিত্তরঞ্জন দাসকে তিনি বাবার মতো সম্মান করতেন। চিত্তরঞ্জন দাস যখন মারা গেছেন তখন সেই খুব কষ্টে, সেই কষ্ট থেকে এই চিত্তরঞ্জন দাসকে উৎসর্গ করছে। কাকে উৎসর্গ করছে? চিত্তরঞ্জন দাসকে উৎসর্গ করছে। তো সব জায়গায় উৎসর্গতে নেগেটিভিটি খুঁজেন কেন? চিত্তরঞ্জন দাস মারা গেছে, তার বউকে সে মানে সান্ত্বনা স্বরূপ উৎসর্গ করছে। ঠিক আছে, চিত্তরঞ্জন দাস একদম মুখস্থ হয়ে গেছে। দেখেন, পরীক্ষায় যদি প্রশ্ন আসে নজরুলের নিচের কোনটি নজরুলের কাব্যগ্রন্থ নয়, তার মানে এর বাইরে যেগুলো পাবেন সেগুলো কাব্যগ্রন্থ নয়। আরো আছে, নজরুল আরো কাব্যগ্রন্থ লিখছে, কিন্তু কবি। ঠিক আছে, তো দেখেন এইগুলো মূলত ঘুরে ফিরে আসে। এগুলো দেখেন, সাম্যবাদী, সন্ধ্যা, ছায়ানট, অগ্নিমীরা, বিষের বাসী, সঞ্চিতা, দোলন চাপা, জিগে ফুল, রাঙা জবা, প্রলয় শিখা, ঝড়, সিন্ধু হিন্দুল, পূবের হাওয়া, নতুন চাঁদ, সর্বহারা, চক্রবাক, জিঞ্জির, ফণিমনসা, চিত্তনামা এবং মরু ভাস্কর, এগুলো হচ্ছে নজরুলের প্রকাশিত কাব্যগ্রন্থের নাম। দেখেন, এখানে আসি, অগ্নিবীণা কাব্যগ্রন্থটি তার মধ্যে প্রথম কাব্যগ্রন্থ। তাহলে প্রথম কাব্যগ্রন্থ কোনটি? নজরুলের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? বলেন, নজরুলের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? নজরুলের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে অগ্নিবীণা। তাহলে প্রথম কবিতার নাম কি? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। ওকে, এখন একটু আসি গল্পগ্রন্থ। নজরুলের গল্পগ্রন্থগুলোর নাম কি? বলেন, নজরুলের গল্পগ্রন্থের নাম কি? নজরুল অনেকগুলা গল্প লিখছেন। অনেকগুলা না, নজরুল তো মূলত কবি, তিনি কবিতা লিখছেন। যারা গল্প লিখে তাদেরকে কথা সাহিত্যিক বলে, নজরুল তো কথা সাহিত্যিক না। তিনি শখের বসে মনে হয় 3টা উপন্যাস লিখছিলেন, যদিও উপন্যাসগুলো খুব ভালো, পড়ে মজা পাইছি, ভালো। তো আমি বলি আপনাদেরকে সবাই, তো নজরুলের এই গল্পগ্রন্থগুলোর মধ্যে আছে, উল্লেখযোগ্য গল্পগ্রন্থের মধ্যে আছে শিউলিমালা, রিক্তের বেদন, ব্যথার দান। কি কি গল্প আছে? শিউলিমালা, শিউলিমালা, সবাই একটু লিখেন শিউলিমালা, লিখবেন শিউলিমালা, শিউলিমালা, তারপর লিখবেন শিউলিমালা, রিক্তের বেদন, রিক্তের বেদন, শিউলিমালা, রিক্তের বেদন। আরেকটা লিখবেন ব্যথার দান, ব্যথার দান, ব্যথার, শিউলিমালা, রিক্তের বেদন, আরেকটা হচ্ছে ব্যথার দান। শিউলিমালা, রিক্তের বেদন, ব্যথার দান। তার একটা বিখ্যাত গল্প আছে, নাম হচ্ছে, তার একটা বিখ্যাত গল্প আছে, নাম কি বলেন তো দেখি? আল্লাহ রাখা আছে ওই গল্পের মধ্যে। লিখবেন জিনের বাদশা, তার একটা বিখ্যাত গল্প আছে জিনের বাদশা। এই জিনের বাদশার কেন্দ্রীয় চরিত্রে আছে আল্লাহ রাখা, আল্লাহ রাখা। ঠিক আছে, আল্লাহ রেখা গেছে এরকম এক জিনিস। লিখবেন, সুযোগ পাইলে জীবনে কোনোদিন পড়ে দেখেন, জিনের বাদশা, তার গল্পের নাম হচ্ছে জিনের বাদশা। ওকে, এরপর আসি গল্পগ্রন্থের মধ্যে প্রথম প্রকাশিত গল্প কোনটি? আপনারা একটু দেখবেন, প্রবন্ধ পড়াইছি একটু আগে। এরপর আসি আমরা অনুবাদ গ্রন্থ। নজরুলের 2টি অনুবাদ গ্রন্থের নাম, বিখ্যাত 2টি অনুবাদ গ্রন্থের নাম একটু দেখেন। একটা হচ্ছে রুবাইয়াত উমর খৈয়ম, লিখবেন রুবাইয়াত, রুবাইয়াত ই উমর খৈয়াম,
রুবাইয়াতি ওমর খৈয়াম, আরেকটা তার অনুবাদ গ্রন্থ আছে রুবাইয়াত, রুবাইয়াত ই হাফিজ, রুবাইয়াত ই ওমর খৈয়াম, আরেকটা গ্রন্থের নাম হচ্ছে রুবাইয়াত ই হাফিজ, রুবাইয়াত ই ওমর খৈয়াম, রুবাইয়াত ই হাফিজ, রুবাইয়াত ই ওমর খৈয়াম, রুবাইয়াত ই হাফিজ, রুবাইয়াত ই ওমর খৈয়াম, রুবাইয়াত ই হাফিজ। এই দুইটা হচ্ছে তার অনুবাদ গ্রন্থ। এই দুইটা কি তার অনুবাদ গ্রন্থ, এগুলো হচ্ছে তার অনুবাদ গ্রন্থ। তার পাশে নাটক, 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 নাটক লিখেন, লিখেন, দ্রুত লিখেন। রবীন্দ্রনাথ সরি কাজী নজরুল ইসলামের নাটক, দ্রুত লিখবেন। নাটক, নজরুলের নাটক লিখবেন, নাটক, নজরুলের নাটক। ওকে ওকে ওকে, নাটক, নাটক লিখেন। নজরুলের নাটক কি? নজরুলের নাটকটা লিখবেন একটু দ্রুত লিখবেন। আলেয়ার পুতুলের বিয়েতে, আলেয়ার পুতুলের বিয়েতে, আলেয়ার পুতুলের বিয়েতে, আলেয়ার পুতুলের বিয়েতে মধুমালা, মধুমালা এবং ঝিলমিলিকে নিমন্ত্রণ জানিয়েছে। এই যে আলেয়া, আলেয়া ম্যাডামের একটা পুতুল আছে, সেই পুতুলের আজকে বিয়ে দিবে, ঠিক আছে? এই পুতুলের বিয়েতে কাকে কাকে দাওয়াত দিছে? মধুমালা এবং ঝিলমিলিকে, মধুমালা এবং ঝিলিমিলি, মধুমালা এবং ঝিলিমিলিকে নিমন্ত্রণ দিয়েছেন, মধুমালা এবং ঝিলিমিলিকে নিমন্ত্রণ দিয়েছেন। তাহলে আলেয়ার পুতুলের বিয়েতে মধুমালা এবং ঝিলিমিলিকে নিমন্ত্রণ দিয়েছেন। তাহলে আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা, ঝিলমিলি, এগুলো হচ্ছে আমাদের নজরুল সাহেবের নাটকের নাম। এগুলো হচ্ছে আমাদের নজরুল সাহেবের নাটকের নাম। সবাই লিখছেন? আলেয়ার পুতুলের বিয়েতে মধুমালা এবং ঝিলমিলিকে নিমন্ত্রণ জানান। আলেয়ার পুতুলের বিয়েতে মধুমালা এবং ঝিলিমিলিকে নিমন্ত্রণ জানান। ঝিলিমিলিকে নিমন্ত্রণ জানান। আলেয়ার পুতুলের বিয়েতে মধুমালা এবং ঝিলিমিলিকে নিমন্ত্রণ জানান। আলেয়ার পুতুলের বিয়েতে মধুমালা এবং ঝিলিমিলিকে নিমন্ত্রণ জানান। এই টেকনিকের মাধ্যমে আপনি মনে রাখতে পারেন আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা এবং ঝিলিমিলি, এগুলো হচ্ছে আমাদের নজরুল সাহেবের নাটক। এগুলো হচ্ছে নজরুল সাহেবের নাটক। স্যার নিষিদ্ধ কাব্যগ্রন্থগুলো বলেন নাই। ওকে ফাইন, নিষিদ্ধ কাব্যগ্রন্থগুলো এখনই বলে দিচ্ছি। লিখেন নজরুলের 5টি নিষিদ্ধ কাব্যগ্রন্থ লিখবেন। নজরুলের 5টি নিষিদ্ধ কাব্যগ্রন্থ, নজরুলের 5টি নিষিদ্ধ কাব্যগ্রন্থ, নজরুলের 5টি নিষিদ্ধ কাব্যগ্রন্থ এখানে লিখে দিচ্ছি। লিখেন নজরুলের 5টি নিষিদ্ধ কাব্যগ্রন্থ, লিখবেন 5টি নিষিদ্ধ কাব্যগ্রন্থ। 5টা, কয়টা নিষিদ্ধ কাব্যগ্রন্থ? 5টা। মনে রাখবেন কেমনে? দেখেন মনে রাখবেন, লিখবেন যুগবাণী, যুগবাণী বিষের বাঁশি দিয়ে, বিষের বাঁশি দিয়ে, বিষের বাঁশি দিয়ে ভাঙার গান গাইতে গিয়ে, যুগবাণী বিষের বাঁশি দিয়ে ভাঙার গান গাইতে গিয়ে প্রলয় শিখার ভয়ে, প্রলয় শিখার ভয়ে চন্দ্রবিন্দুর কাছে আশ্রয় নেয়। তাহলে কি কি বললাম আমি? দেখেন টেকনিকটা বলে দিই। যুগবাণী, মনে রাখবেন কিভাবে একটু খেয়াল করেন। লিখবেন যুগবাণী, যুগবাণী বিষের বাঁশি দিয়ে ভাঙার গান গাইতে গিয়ে প্রলয় শিখার ভয়ে চন্দ্রবিন্দুর কাছে আশ্রয় নেয়। তাহলে এগুলো হচ্ছে নজরুলের 5টা নিষিদ্ধ গ্রন্থ। এগুলো কি? নজরুলের 5টি নিষিদ্ধ গ্রন্থ, নজরুলের 5টি নিষিদ্ধ গ্রন্থ। অনেক শিক্ষার্থী আছেন যারা আপনাদের মনে থাকে না নজরুলের নিষিদ্ধ গ্রন্থগুলো, তারা মনে রাখতে পারেন এভাবে। বিষের বাঁশি দিয়ে, যুগবাণী বিষের বাঁশি দিয়ে ভাঙার গান গাইতে গিয়ে প্রলয় শিখার ভয়ে চন্দ্রবিন্দুর কাছে আশ্রয় নেয়। তাহলে কি বললাম? যুগবাণী, মনে করবেন যুগবাণী একটা চরিত্রের নাম। যুগবাণী বিষের বাঁশি দিয়ে ভাঙার গান গাইতে গিয়ে প্রলয় শিখার ভয়ে চন্দ্রবিন্দুর কাছে আশ্রয় নেয়। যুগবাণী বিষের বাঁশি দিয়ে ভাঙার গান গাইতে গিয়ে প্রলয় শিখার ভয়ে চন্দ্রবিন্দুর কাছে আশ্রয় নেয়। তাহলে এই টেকনিকের মাধ্যমে আপনি নজরুলের
5টি নিষিদ্ধ গ্রন্থ নিষিদ্ধ গ্রন্থ নিষিদ্ধ গ্রন্থ মনে রাখতে পারবেন, নিষিদ্ধ গ্রন্থ মনে রাখতে পারবেন। নজরুলের 5টি নিষিদ্ধকৃত গ্রন্থ মনে রাখতে পারবেন। সবাই কি ক্লিয়ার? 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 হ্যাঁ, যুগবাণী বিষের বাঁশি দিয়ে ভাঙার গান গাইতে গিয়ে প্রলয় শিখার ভয়ে চন্দ্রবিন্দুর কাছে আশ্রয় নেয়। যুগবাণী বিষের বাঁশি দিয়ে ভাঙার গান গাইতে গিয়ে প্রলয় শিখার ভয়ে চন্দ্রবিন্দুর কাছে আশ্রয় নেয়। ওকে 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 যুগবাণী বিষের বাঁশি ভাঙার গান প্রলয় শিখা চন্দ্রবিন্দু। নিষিদ্ধ কেন স্যার? নিষিদ্ধ কেন? এগুলো হচ্ছে সরকার বিরোধী লেখা লিখছিল, এর জন্য নিষিদ্ধ গ্রন্থ। এগুলো রাষ্ট্রদ্রোহী ছিল তৎকালীন সময়ে, এর জন্য নিষিদ্ধ হয়েছে। যেমন বর্তমান সময়ে আওয়ামী লীগ, ঠিক আছে, এটা নিষিদ্ধ হয়েছে না? কারণ কি? রাষ্ট্রদ্রোহী কাজ করছে, এর জন্য নিষিদ্ধ। তখন ইংরেজরা ক্ষমতায় ছিল, এগুলো ইংরেজ বিরোধী লেখা ছিল, এর জন্য এগুলোকে নিষিদ্ধ গ্রন্থ করা হয়েছিল। ক্লিয়ার? ওকে ফাইন। আমরা একটু আসি নজরুল সাহেবের, একটু খেয়াল করেন নজরুল সাহেবের পুরস্কারগুলো আমি বলি নাই। নজরুল সাহেবের পুরস্কারগুলো জগন্নাথ, তিনি নজরুল সাহেবের পুরস্কার থেকে পরীক্ষা প্রশ্ন আসুক বা না আসুক, এবার একটা পরীক্ষা প্রশ্ন আসবে, এবার একটা পরীক্ষা প্রশ্ন আসবে। আমি বলে দেই, আপনাদেরকে প্রশ্নটা আউট করে দেই, এখনই প্রশ্নটা আউট করে দেই, দাঁড়ান। নজরুল সাহেবকে আমরা কি কবি বলি? সবাই বলেন, নজরুল সাহেবকে আমরা কি কবি বলি? বলেন। নজরুল সাহেবকে আমরা বিদ্রোহী কবি বলি। নজরুল সাহেবকে যে এই যে ঢাকায় এনে আমাদের জাতীয় কবি নজরুল সাহেবকে যে আমরা ঢাকায় এনে জাতীয় কবির মর্যাদা দিছি, জাতীয় কবিতা। নজরুলের অপ্রকাশিত কাব্যগ্রন্থ জানতে চাই। নজরুলের অপ্রকাশিত কাব্যগ্রন্থ আমি জানি না, জানাবো কেমনে বলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের আছে, নজরুলের এরকম আমি জানি না, আমার জানা নাই। অপ্রকাশিত গুলো আমি কেমনে জানবো? প্রকাশ করলে জানতাম, কিন্তু নজরুলের গুলা রবীন্দ্রনাথের গুলা রবীন্দ্রনাথ প্রকাশ করে নাই, করুণা তে আবার বইলা দিছে, আমি করুণা প্রকাশ করি নাই, আমার ভাল লাগে নাই, ঠিক আছে, এটা আমার কাঁচা হাতের লেখা, নিজের পছন্দ হয় না, এর জন্য প্রকাশ করে নাই, তিনি বইলা গেছে, ঠিক আছে। ওকে, আমরা যেটা বলছিলাম সেটাতে আসি। একটা প্রশ্ন মাথায় রাখবেন, এই প্রশ্নটা পরীক্ষা আসবে, এবার আসবে, ঠিক আছে। নজরুল থেকে প্রশ্ন আসলে এই পরীক্ষার প্রশ্ন একটা আসবে, কোনো না কোনো চাকরি পরীক্ষা আসবে। প্রশ্নটা কি? আমরা জানি কাজী নজরুল ইসলামকে কলকাতা থেকে, বাংলাদেশের স্বাধীনতার পর কলকাতা থেকে কত সালে বলেন তো? কলকাতা থেকে 1974 সালে বাংলাদেশে এনে নাগরিকত্ব দেওয়া হয়। কত সালে? 1974 সালে। একটু খেয়াল করেন, কথাটা একটু খেয়াল করেন, পরীক্ষা প্রশ্নটা আসবে। তৎকালীন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নজরুলকে 1974 সালে, কত সালে? 1974 সালে সপরিবারে কলকাতা থেকে বাংলাদেশে এনে কলকাতা থেকে কত সালে? কলকাতা থেকে বাংলাদেশে এনে তাকে কি করে? রাষ্ট্রীয় নাগরিকত্ব দেয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করেন, এবং তাকে রাষ্ট্রীয় অতিথি হিসাবে নজরুলকে ভূষিত করেন। কত সালে? 1972 সালে। 1974 সালে না, সরি, এই সালটা হবে 1972। কত সালে? 1972 সালে কলকাতা থেকে বাংলাদেশে আনেন। 1972 সালে রাষ্ট্রীয়ভাবে কলকাতা থেকে বাংলাদেশে এনে রাষ্ট্রীয়ভাবে নাগরিকত্ব দেন। এই নাগরিকত্ব দিয়ে তাকে কি বলছে? তাকে আমরা বলছি যে জাতীয় কবি। কি কবি বলছি? নাগরিকত্ব দিয়ে তাকে আমরা কি বলছি? জাতীয় কবি বলছি। জাতীয় কবি। আমাদের জাতীয় কবি এতদিন যাবৎ পড়ছি আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম, কিন্তু এই জাতীয় কবি তৎকালীন সময় গ্যাজেট হয় নাই। আমার যদি এখন চাকরি হয়, যদি আমার গ্যাজেট না হয়, তার মানে যে কোনো মুহূর্তে আমার চাকরি চলে যেতে পারে। আমার যদি চাকরি হয়, যে আপনাদের চাকরি হইলো, যতদিন পর্যন্ত আপনি গ্যাজেটভুক্ত না হবেন, সরকারের লিপিবদ্ধ খাতায় আপনার নাম না আসবে, ততদিন আপনি অনিশ্চিত। আমাদের এই নজরুল সাহেবকে 1972 সালে কলকাতা থেকে বাংলাদেশে এনে নাগরিকত্ব দেওয়া হয় এবং একই সাথে তাকে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। কিন্তু তৎকালীন সময়ে আমাদের এই যে দেশে ঝামেলা হইলো, শেখ মুজিব মারা গেল, নাগরিকত্ব দিছে, কিন্তু মুখে বলছে জাতীয় কবি, কিন্তু গ্যাজেট হয় নাই। কি হয় নাই? গ্যাজেট হয় নাই। সম্প্রতি সময়ে লিখে রাখেন, সম্প্রতি সময়ে দ্রুত লিখেন। সম্প্রতি সময়ে 2 জানুয়ারি লিখবেন, 2 জানুয়ারি
2 জানুয়ারি, সম্প্রতি সময়ে 2 জানুয়ারি নজরুলকে 2 জানুয়ারি 1900 বলে কি বলি 2025 সালে 2025 সালে কত সালে 2025 সালে 2 জানুয়ারি 2025 সালে 2 জানুয়ারি তারিখটা মাথায় রাখবেন। সাম্প্রতিক সময়টা কিন্তু 2 জানুয়ারি, সম্প্রতি 2 জানুয়ারি 2025 সালে নজরুলকে জাতীয় কবি হিসেবে গ্যাজেটভুক্ত করা হয়। কি করা হয়? গ্যাজেটভুক্ত করা হয়। 2025 সালে 2 জানুয়ারি নজরুলকে জাতীয় কবির মর্যাদায় গ্যাজেটভুক্ত করা হয়। গ্যাজেটভুক্ত করা হয়। গ্যাজেটভুক্ত করা হয় 2025 সালে 2 জানুয়ারি। ওকে, ক্লিয়ার? ওকে, আমরা একটু আসি। এই তথ্যটা একটু মাথায় রাখবেন, পরীক্ষা আশা করি এখান থেকে প্রশ্ন আসলে আপনার হেল্পফুল হবে। কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচিত নয়? একটু দেখেন তো কোন কাব্যগ্রন্থটি নজরুল ইসলামের রচিত নয়। দেখেন, এটা আসছে ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় হিসাব রক্ষক কর্মকর্তা পরীক্ষা আসছে, এই প্রশ্নটা আসছে। রক্ত রাগ, সিন্ধু হিন্দুল, ছায়ানট, অগ্নিবীণা। এখন আমাকে একটু চটপট কমেন্ট করে জানান তো, এই যে আমরা কাব্যগ্রন্থগুলো পড়ছিলাম, একটু আগে যে কাব্যগ্রন্থগুলো পড়ছিলাম, সেখান থেকে আমাকে একটু বলেন তো যে কোন কাব্যগ্রন্থটি নজরুলের রচিত নয়? কোন কাব্যগ্রন্থটি নজরুলের রচিত নয়? কোন কাব্যগ্রন্থটি নজরুলের রচিত নয়? সবাই একটু বলেন। এই রক্তরাগ নজরুলের না। সিন্ধু হিন্দুল, ছায়ানট, অগ্নিবীণা। সিন্ধু হিন্দুল, ছায়ানট, অগ্নিবীণা তিনটাই নজরুলের রচিত কাব্যগ্রন্থ। তিনটাই নজরুলের রচিত কাব্যগ্রন্থ। বলছে কোনটি নজরুল ইসলামের রচিত কাব্যগ্রন্থ? নিচের কোনটি নজরুল ইসলামের রচিত কাব্যগ্রন্থ? 2 নম্বর প্রশ্ন, বলেন কোনটি নজরুল ইসলামের রচিত কাব্যগ্রন্থ? সহকারী থানা শিক্ষা অফিসার, সহকারী থানা শিক্ষা অফিসার 2012-তে আসছে প্রশ্নটা, একটু দেখেন। রাইট অ্যান্সার কি হবে? নিচের কোনটি নজরুলের কাব্যগ্রন্থ? দেখেন, কুহিলিকা, মৃত্যুক্ষুধা, বাদনহারা। কুহিলিকা, মৃত্যুক্ষুধা, বাদনহারা এগুলো কি? কুহিলিকা, মৃত্যুক্ষুধা, বাদনহারা এগুলো কি বলেন? কুহিলিকা, মৃত্যুক্ষুধা, বাদনহারা এগুলো হচ্ছে উপন্যাস। এগুলো কি? উপন্যাস। এই দুটো হচ্ছে উপন্যাস। আর শিউলিমালা কি? শিউলিমালা হচ্ছে তার গল্প গ্রন্থ, গল্পের বই, গল্প। তাহলে এই তিনটা কি? এই দুইটা হচ্ছে উপন্যাস আর এটা হচ্ছে গল্প। তাহলে ছায়ানট কি? ছায়ানট হচ্ছে একটা কাব্যগ্রন্থ। ছায়ানট কি? ছায়ানট হচ্ছে একটা কাব্যগ্রন্থ। ছায়ানট কি? কাব্যগ্রন্থ। 3 নম্বর প্রশ্নে আসি, কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি বলেন তো দেখি? রিক্তের বেদন, সিন্ধু হিন্দুল, কুহিলিকা, পদ্মরাগ। বলেন তো পদ্মগোখ্র বলেন কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? পদ্মগোখ্র হচ্ছে নজরুলের একটি গল্প। পদ্মগোখ্র কি? নজরুলের একটি গল্প। পদ্মগোখ্র কি? নজরুলের একটি গল্পের নাম হচ্ছে পদ্মগোখ্র। রিক্তের বেদন, কুহিলিকা, মৃত্যুক্ষুধা, বাদনহারা। রিক্তের বেদন কি? শিউলিমালা, রিক্তের বেদন এটা হচ্ছে গল্প, এটা গল্পগ্রন্থ। সিন্ধু হিন্দুল নজরুলের কাব্যগ্রন্থ। সিন্ধু হিন্দুল কি? নজরুলের কাব্যগ্রন্থ। বলছে উপন্যাস কোনটা? উপন্যাস হচ্ছে কুহিলিকা। কুহিলিকা, মৃত্যুক্ষুধা, বাদনহারা এই তিনটা হচ্ছে উপন্যাস। তাহলে কুহিলিকা কি? কুহিলিকা হচ্ছে একটা উপন্যাসের নাম। কুহিলিকা কি? কুহিলিকা হচ্ছে একটা উপন্যাসের নাম। কুহিলিকা কি? কুহিলিকা হচ্ছে একটা উপন্যাসের নাম। ওকে, এরপর আসি, নজরুলের প্রথম উপন্যাস কোনটি? বলেন নজরুলের প্রথম উপন্যাস কোনটি? 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 দেখেন, এখানে আমরা অপশন টেস্ট করলে আমরা পেয়ে যাব। দেখেন, অপশন টেস্ট করলে পেয়ে যাব। লাল সালু উপন্যাস তো নজরুলের না, কোনটি নয়, এটাও না। ব্যথার দান আর হচ্ছে এর জন্যই তো ব্যথার দান হবে না, এটা হবে বাদনহারা। রাইট অ্যান্সার কি হবে? বাদনহারা, যেটি 1927 সালে রচনা হয় এই বাদনহারা।
বাঁধনহারা কি? নজরুলের প্রথম উপন্যাস। প্রথম উপন্যাসের নাম কি? বাঁধনহারা। মরুভাস্কর কার রচনা? মরুভাস্কর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জীবনী, নজরুলের জীবনী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীমূলক একটি কাব্যগ্রন্থ। লিখেছেন কে? নজরুল ইসলাম। লিখেছেন কে? নজরুল ইসলাম। দোলন চাপা কাব্যগ্রন্থটি রচনা করেন কে? দোলন চাপা কাব্যগ্রন্থ রচনা করেন কে? দ্রুত বলেন, দোলন চাপা কাব্যগ্রন্থ রচনা করেন কে? দোলন চাপা কাব্যগ্রন্থ রচনা করেন কে? একটু আগে পড়াইছিলাম, দুইজন নায়িকা, একজন হচ্ছে সঞ্চিতা, একজন হচ্ছে দোলন চাপা, দুইজন দুইটা ফুল দিছিল, রাঙা জবা আর হচ্ছে ঝিঙে ফুল। তাহলে দোলন চাপা কাব্যগ্রন্থ কে লিখছে? দোলন চাপা কাব্যগ্রন্থ লিখছে আমাদের দুলাভাই কাজী নজরুল ইসলাম। আমার দুলাভাই, আপনাদের না। দেখেন, নিচের কোনটি কবি নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা? বলেন, নিচের কোনটি নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা? বলেন, নিচের কোনটি নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা? বলেন, কোনটি? দেন লিখে দেই, লিখেন নজরুলের পত্রিকাগুলোর নাম লিখেন। লিখবেন সন্ধ্যা, দৈনিক সন্ধ্যা, এটা হচ্ছে দৈনিক পত্রিকা ছিল, দৈনিক পত্রিকা ছিল সন্ধ্যা ছিল তার একটা দৈনিক পত্রিকা। কি পত্রিকা? দৈনিক পত্রিকা। 1920 সালে প্রকাশিত হতো এই সন্ধ্যা পত্রিকা। এরপর লিখবেন ধূমকেতু, সবাই একটু লিখেন ধূমকেতু হচ্ছে অর্ধ সাপ্তাহিক পত্রিকা। নজরুলের প্রথম অর্ধ সাপ্তাহিক পত্রিকা, নজরুলের প্রথম অর্ধ সাপ্তাহিক পত্রিকা। 1922 সালে এটা রচনা হতো। তারপর লিখবেন লাঙ্গল একটা পত্রিকার নাম। লাঙ্গল পত্রিকাটি প্রকাশিত হতো 25 সাল, এটা 22 সালে, 1922। এই লাঙ্গল হচ্ছে 1925। এরপরে ফাইনালি আরেকটা লিখবেন, নাম হচ্ছে গণবাণী। এই 4টা পত্রিকা নজরুলের। এই 4টা পত্রিকা কার? নজরুলের। এটা হচ্ছে 26 সালে, সবগুলো হচ্ছে 1920, 22, 25, 26। সন্ধ্যা, নবযুগ, ধূমকেতু, লাঙ্গল, গণবাণী, এই 4টা হচ্ছে নজরুলের পত্রিকা। এই 4টা কি সম্পাদক ছিলেন। তাহলে বলছে নজরুলের কোনটি সম্পাদিত পত্রিকা? এখানে কোনটা আছে? এখানে অবশ্যই ধূমকেতু আছে, কারণ ধূমকেতু রাইট অ্যান্সার। ধূমকেতু রাইট অ্যান্সার। এরপর আসি নজরুল ইসলামের বিদ্রোহীমূলক কাব্য কোনটি? বিদ্রোহীমূলক কাব্যগ্রন্থ কোনটি? আপনাদের বাড়ির কাজ রইল। একটু আসি, আমাদের যারা একসাথে এখন যারা প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আমাদের ক্লাসগুলো এভাবেই হবে ইনশাল্লাহ। আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো রেগুলার হচ্ছে। স্যার চা খাবেন বেশি করে? হ্যাঁ ঠিক আছে, আমি ক্লাসের আগে আমি অনেকক্ষণ আদা চিবিয়ে এরপরে ক্লাসে ঢুকছি, না হয় আমি ক্লাস নিতে হয়তো পারতাম না। তো আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে আমি বলি, আমাদের এই মুহূর্তে আমাদের শিক্ষক নিবন্ধন, প্রাইমারি সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক পদে যে সার্কুলারটি আছে সেখানে প্রায় 10,219টি পদে কিন্তু এখন শিক্ষক নিয়োগ চলছে। সেখানে আমরা 1,122টি পদে 22টি প্রধান শিক্ষক পদ কিন্তু খালি আছে। তো আমাদের এই শিক্ষক নিবন্ধন কোর্সে আমাদের 5 জন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, আমি ছাড়া সবাই অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, কি করবেন? আপনাদের 80টি লাইভ ক্লাস নেবেন। কি করবেন? 80টি লাইভ ক্লাস নেবেন এবং 90টি পরীক্ষা নেবেন। 80টি লাইভ ক্লাস, 90টি পরীক্ষা এবং 5টি বিষয় আপনাদেরকে ফ্রি লেকচার বুক পাঠিয়ে দেওয়া হবে। 5টি বিষয়ে ফ্রি লেকচার বুক দেওয়া হবে। তো আমাদের এই মূল কোর্স ফি দেখেন, আপনি খেয়াল করেন, আমাদের 80টা ক্লাস, আপনি একটু চিন্তা করেন, 80টা ক্লাস, 90টা এক্সাম, 80টা ক্লাস, 90টা এক্সাম, আবার একসাথে মানে 5টা লেকচার বুক পাচ্ছেন। সব মিলে আমাদের কোর্স ফি ছিল 2799 টাকা। কিন্তু আপনাদের কথা চিন্তা করে আমাদের কোর্স ফি মাত্র 1399 টাকা কোর্স ফিতে ভর্তি চলছে। যারা যারা এই কোর্স ফিতে আমাদের সহকারী শিক্ষক নিবন্ধন এবং প্রধান শিক্ষক নিবন্ধন এই ব্যাচটিতে ভর্তি হতে চান, এখন আমাদের ভর্তি চলমান আছে। বিকাশ, নগদ, রকেট এই নাম্বারে 0181 লিখেন 01873 1620
162083 এই নাম্বারে 1399 টাকা বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমে টাকা পাঠিয়ে আপনি অবশ্যই আমাদেরকে লিখবেন, সেন্ড মানি করবেন, যেহেতু পার্সোনাল নাম্বার সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে আপনি আমাদের এই পেজে ইনবক্স করবেন। আর যারা যারা এখন ভর্তি হতে চান দ্রুত আমাদের এই নাম্বারে বিকাশ নগদ রকেট পার্সোনাল নাম্বার 1399 টাকা পাঠিয়ে আপনারা 1399 টাকা পাঠিয়ে আমাদেরকে একটু ইনবক্স করেন। আপনাদেরকে আমাদের প্রাইভেট সিক্রেট গ্রুপে অ্যাড দিয়ে দেওয়া হবে। আমাদের সাথে ইতিমধ্যে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ভর্তি আছে। তো আপনারা যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন প্রাইমারি লিখে। যারা সেন্ড মানি করবেন, সেন্ড মানি করে আমাদেরকে একটু ইনবক্স করেন যে সেন্ড মানি ডান। দুইজন ভর্তি হলে কি ছাড় নাই? দুইজন ভর্তি হবেন, তাহলে দুইজন ভর্তি হলে কোর্স ফি এটা হবে 2799 টাকা। 13 দোকানা 2600 আর হচ্ছে 2700 টাকা হয়, 2799 মানে 2800 টাকা। তো যারা যারা ভর্তি হবেন স্যার আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার আদা দিয়ে চা খাবেন? হ্যাঁ, আদা চা লবঙ্গ দিয়ে হ্যাঁ খাবো ইনশাল্লাহ, কাশি কমবে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন। তো আপনারা যারা প্রাইমারি নিবন্ধন কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই ক্লাসগুলো করবেন। আর আমাদের প্রাইভেট ব্যাচে এখন কিন্তু এখনো ভর্তি চলছে। তো যারা এখনো আমাদের সাথে যুক্ত হন নাই দ্রুত প্রাইভেট ব্যাচে যুক্ত হয়ে যান। আর এখানে কিন্তু আমরা 80টা ক্লাস নেব। আমি ক্লাস নেব বাংলা, ম্যাথ ক্লাস নেবে আপনাদের শামীম স্যার, ইংরেজির জন্য তো আপনাদের আবিদ স্যার আছেই, একই সাথে আপনাদের জিকের জন্য ক্লাস নেবে মৃদুল স্যার, এবং আপনাদের সায়েন্সের যে বিষয়গুলো আছে সেখানে ক্লাস নেবে আপনাদের অপু শাহ স্যার। ঠিক আছে? তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা যদি প্রাইমারি ব্যাচে ভর্তি হতে চান অবশ্যই আমাদেরকে প্রাইমারি লিখে ইনবক্স করেন। যারা এখন ভর্তি হবেন তারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা পাঠিয়ে আপনি ইনবক্স করেন, আমাদের প্রাইভেট গ্রুপে আপনাকে অ্যাড দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। যারা যারা যুক্ত আছেন এখনই দ্রুত বিকাশ করেন 01873162083 এই নাম্বারে বিকাশ নগদ রকেটের মাধ্যমে 1399 টাকা পাঠিয়ে মেসেজ করেন, আপনার নাম লিখে মেসেজ করেন। আর যারা এখন ভর্তি হন নাই, ভর্তি হবেন, তারা প্রাইমারি লিখে ইনবক্স করেন আমাদের এই পেজে, বিজয় যাত্রা পেজে প্রাইমারি লিখে ইনবক্স করেন। যারা যারা ভর্তি হবেন দ্রুত, আমরা 5 মিনিট সময় নিচ্ছি, এই 5 মিনিটের মধ্যে দ্রুত আপনারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা পাঠিয়ে ইনবক্স করেন। দ্রুত ইনবক্স করেন। ভর্তি হওয়ার পর লাইভ ক্লাস না করতে পারলে কিভাবে পাবো? ভর্তি হওয়ার পর আপনি আমাদের ফ্রি ক্লাসগুলো তো পাবেনই, একই সাথে যেমন আজকে আমাদের সন্ধ্যা 7টায় কিন্তু আমি ক্লাস নিছি, বাংলা ক্লাস আপনাদের বাংলা সাহিত্যের ইতিহাসের ক্লাস নিয়ে তারপর আপনাদের আবার আমি এখানে ক্লাস নিচ্ছি। আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভ ক্লাস হবে রেগুলার ইনশাল্লাহ, আপনারা সেখানে ক্লাসগুলো পাবেন এবং ক্লাস করতে পারবেন।
এবং এক্সামগুলো সেখান থেকে দিতে পারবেন। আমাদের অভিজ্ঞ শিক্ষক প্যানেল আপনাদের রেগুলার ক্লাস নেবেন। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা আশা করি আমাদের থেকে একটা বেস্ট সার্ভিস পাবেন। যারা যারা ভর্তি হতে চান ইনবক্স করেন।